মুখের উপর জলের ঝাপটা পড়তেই চোখ খুলল ইপ্সিতা। সামনে কয়েকজন রোবটের মতো লোক, মাথার পেছনটায় বিষ ব্যথা, চোখ দুটো খুলতে ইচ্ছে করছে না, আঘাতের ঘোরটা কাটেনি এখনো। সামনের একজন এগিয়ে এলো, ইপ্সিতার দিকে পরিষ্কার ঠান্ডা গলায় প্রশ্ন করল লোকটা, আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করার নির্দেশ নেই, তবে আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিলে এই ছেলেগুলো আপনাকে ছিবড়ে করে দেবে। নির্দেশ? কে তোমরা? কি চাও? লোকটা হঠাৎ এগিয়ে এসে ইপ্সিতার গলাটা এক হাতে চেপে ধরল। প্রশ্ন আমরা করব টিচার ম্যাডাম। ম্যাগনেট 5-এর হার্ড ডিস্কটা কোথায়? কিসের ডিস্ক? লোকটা এবার প্রচন্ড জোরে চড় মারল ইপ্সিতাকে, তারপর পেছনে সরে গেল। ইপ্সিতা দেখল দুজন মাসলম্যান লোভাতুর চোখে এগিয়ে আসছে তার দিকে। ইপ্সিতা কিছু বলার আগেই তারা কোমর ধরে নিচের দিকে হ্যাঁচকা টান দিল। সে টানে হাতের বাঁধন ছিঁড়ে মাটিতে পড়ল ইপ্সিতা, কোকিয়ে উঠল। লোক দুটো এসে পুতুলের মতো তুলে নিয়ে তাকে কোণের দিকে রাখা বস্তাগুলোর উপর ছুঁড়ে ফেলে দিল। বাকি লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। এই লোক দুটো উঠে গেল বস্তাগুলোর উপর, ঠেলে শুয়ে দিল ইপ্সিতাকে। একজন ছড়াৎ করে কামিজের বাঁ কাতের অনেকটা টেনে ছিঁড়ে দিল, অন্যজন বাকি পোশাক ছিঁড়তে উদ্যত। আমাকে ছেড়ে দাও, আমি জানি না কি বলছো তোমরা। ছাড়ো আমায়। লিভ হার, লিভ। টনি, তুমি? নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশিরাগ পরিবারের সমস্ত সদস্যদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন আর ভালোবাসা। আমাদের পরিবার দেখতে দেখতে 30,000 সদস্য সংখ্যা পূর্ণ করেছে। সেই উপলক্ষে আজকে 30K স্পেশাল এপিসোড নিয়ে চলে এসেছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে আমাদের গল্পের আড্ডার গল্পগুলো কেমন লাগছে। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য, আর হ্যাঁ, এনজয় করতে হেডফোন কিন্তু মাস্ট। তো চলো আর দেরি কিসের, শুরু করা যাক। সুলেখক সতীর্থদের কলমে ডিটেকটিভ প্রলয় সোম সিরিজের আজকের গল্প, রাজীব সেন হত্যা রহস্য। আপনার সঙ্গে রাজীবের কতদিনের সম্পর্ক? বিয়ের আগে বছর 2, আর বিয়ের পর 4 বছর। বেশ, এই 4 বছরের শেষের দিকে আপনার কি মনে হয়েছে রাজীববাবু কোনো বিষয়ে টেন্স ছিলেন? দেখুন, ও আইটি সেক্টরে ছিল, আর আমি স্কুল টিচার। কাজের ব্যাপারে ওর প্রেশার আর টেনশন তো সবসময় বেশি, আর সেসব সম্পূর্ণ প্রফেশনাল ব্যাপারে তো। আমি ঠিক কাজের টেনশনের কথা বলছি না, তবে এই ধরুন বন্ধু বান্ধব, ফ্যামিলি। দেখুন, ওর বন্ধুদের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তবে সেরকম কিছু হলে তো আমাকে নিশ্চয়ই বলতো। আর ফ্যামিলি বলতে তো আমরা দুজনই। আচ্ছা দাঁড়ান, আপনি কি সেরকম কিছু ইঙ্গিত করতে চাইছেন? হতেও তো পারে। দেখুন প্রলয়বাবু, আপনাকে তো আমি আগেই বলেছি, আমি নিজে স্পষ্টবাদী, আর আমি স্পষ্ট কথা শুনতেই পছন্দ করি। আপনারা আমাকে যা বলার টু দ্য পয়েন্টে বলুন, তাতে আমাদের দুজনেরই সময় বাঁচবে। ওকে ইপ্সিতা, তাহলে সোজাসুজি বলছি, আপনার আর রাজীববাবুর মধ্যে ইদানিং কোনো মনোমালিন্য গোছের কিছু হয়েছিল কি? আপনি কি মিন করতে চাইছেন আমি বুঝতে পারছি। দেখুন, একসঙ্গে সংসার করতে গেলে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য এগুলো তো হয়, আবার মিটেও তো যায়। আপনার কি ধারণা সেই কারণে লোক লাগিয়ে আমি আমার হাজবেন্ডকে খুন করাবো? আমি কি তাই বললাম? আপনার জেরা করার ধরন দেখে আমার তাই মনে হলো। আপনি ভুল বুঝছেন ইপ্সিতা, আমি শুধু একটা প্যাটার্ন ধরতে চাইছি। এসব ব্যাপারে খুব ছোট ছোট বাজে ইনফরমেশনও না ম্যাজিকের মতো রেজাল্ট দেয়। যে কথা আছে না, যেখানে দেখিবে চাই এই করোনা কুদ্দুত চাই। দেখুন, আমার ক্লাস নেওয়ার আছে প্রলয়বাবু, এসব কাব্য বিশ্লেষণ শোনার মতো সময় আমার একটুও নেই। আপনি আবার আমায় ভুল বুঝছেন। পুলিশে চাকরি করি বলে লোকে আমাদের এমনি ভুল বোঝে। আমি বলতে চাইছি, আপনি আজ বাড়ি গিয়ে ভাবুন, ভালো করে ভাবুন।
আমাদের কাছে খবর আছে রাজীব শেষ কয়েক মাস কিছু একটা ব্যাপার নিয়ে কিন্তু খুব ডিস্টার্ব ছিলেন। ওনার ওয়াইফ হিসেবে সেটা হয়তো আপনি ভাবলে মনে করতে পারবেন। রাজীব যে ডিস্টার্ব, এই অদ্ভুত খবরটা আপনাকে কে দিল? এসব আমাদের সিম্পল হোমওয়ার্ক, আমরা শুধু খবরটা আপনার থেকে ভেরিফাই করতে চাইছি। আমি তো বললাম আমি তেমন কিছু জানি না। আপনি ওর অফিসে একবার খোঁজ করুন। সেটা তো করতেই হবে, কেউ তো আর পুলিশের কাছে চেঁচে পড়ে এসে ইনফরমেশন দেয় না, অনেক কষ্ট করে বের করতে হয়। আসলে কি জানেন, আমি কি এবার ক্লাসটা নিতে যেতে পারি? ও প্লিজ, আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম। ইটস ওকে, দরকার পড়লে ফোন করবেন। শিওর। ও হ্যাঁ, আপনি যেন কোন সাবজেক্ট পড়ান? কেমিস্ট্রি। আর প্রলয়বাবু, রাজীবের এই মৃত্যুর পিছনে কে বা কী দায়ী সেটা আমিও জানতে চাই। আই রিপিট, পারলে কেসটা তাড়াতাড়ি সলভ করুন। আসি, নমস্কার। টিচার্স রুম থেকে বেরিয়ে যাওয়ার পর তন্ময় মুখ খুলল। খুব ঘোরেল মহিলা স্যার, ভোগাবে। ডিফেন্সিভ খেলছে, যাতে আমরা একটু এড়িয়ে চলি। ওই যে বলে না, পুলিশের ছুলে 21 খা। উফ স্যার, 19 খা। 19 কি? এখন বোধহয় একটু বেড়েছে তন্ময়। ভদ্রমহিলা আবার কেমিস্ট্রির টিচার। সেটাই তো মজা হে, এই কেসে কে মিস্ট্রি সেটাই না। চলো উঠি, এবার কোনো ছোটোখাটো মন্দির দেখে একটু পুজোয় বসবো। পুজো? কিসের? পেট। ইপসিতা আজ মন দিয়ে ক্লাস নিতে পারছে না। এই প্রলয়সোম লোকটা কিরকম বিদঘুটে টাইপের, অতিশয় ভদ্র অথচ মারাত্মক ইরিটেটিং এলিমেন্ট। এই ইরিটেশনই মানুষ অনেক ভুলভাল বেফাস বলে ফেলে। আজ নিজেকে দুবার সংযত করেছে ইপসিতা। তার মন বলছে লোকটা আরও জ্বালাবে, তাকে আরও সতর্ক হয়ে কথা বলতে হবে। প্রতাপকেও বলে দিতে হবে, কারণ প্রতাপের মতো পেট পাতলা ও আর দুটো খুঁজে পায়নি। আশা করি এই প্রলয়সোম নামের জীবটি এক্ষুনি প্রতাপের কাছে গিয়ে পৌঁছবে না। বাড়িটা বেশ পুরনো, মানে একটু বেশি পুরনো। অনেকগুলো ঘর এখন আর ব্যবহারই হয় না। সামনে দুটো ঘর মোটামুটি পরিষ্কার করে ভজন আর তার পরিবার থাকে। চারিদিকে বেশ আগাছার জঙ্গল। সাপখোপ থাকলেও থাকতে পারে, তবে ভজনরা মোটামুটি বছর 15 আছে এখানে, কোনোদিন সাপের উপদ্রব টের পায়নি। প্রলয় বাগানটা ঘুরে ঘুরে দেখছিল। অত গাছপালা সে চেনে না, তবে আম, কাঁঠাল, পেয়ারা গাছগুলো মোটামুটি চেনা যায়। একটা খসখস শব্দে একটা গিরগিটি চলে গেল পায়ের কাছ দিয়ে। এই বুনো ঝোপ আর আগাছার বাগান বেশ রহস্যময় লাগলো। অনেক না জানা গাছের পাতা, ফুল। তন্ময়ের ডাকে ফিরে তাকালো প্রলয়। স্যার আসুন। তন্ময় বাগানের ওদিকটা দাঁড়িয়ে আছে, পাশে ভজন। ওদিকটা অনেকটাই পরিষ্কার, মানে আগাছা টাগাছা নেই। একটাই কাঠের বেঞ্চি পাতা। লালবাজার দেখে ভজন একটু ভয় পেয়েছে। ভয় ভয় বলল, বাবু, ঘরের ভেতরে অবস্থাটা খুব একটা, এখানেই বসুন না হয়। তুমি কতদিন আগে কাজ ছেড়েছ? তা বাবু, বছরখানেক হলো। ছাড়লে কেন, নাকি ছাড়িয়ে দিল? আমি তো বড়বাবুর পুরনো গাড়ি চালাতাম, এসব অটোমেটিক গাড়ি, পাওয়ার স্টিয়ারিং আর কত সব বোতাম টেপা গাড়ি আর কি। আর ছোটবাবু তো নিজেই চালায়, আর মেম সাহেবও চালায়, তাই আমি নিজেই। আর এখন তুমি সেনদের আদি বাড়িটা দেখাশোনা করো। দেখাশোনা আর কি বাবু, বাড়িটা ফাঁকাই পড়েছিল, সবাই তো বিদেশে। বড়বাবু বললেন তুই বউকে নিয়ে এসে এখানেই থাক, তাই। তোমার ছোটবাবু মানে রাজীব সেন ওই 30 তারিখ তোমার কাছেই এসেছিল? হ্যাঁ আগে, উনি প্রতি মাসের শেষের দিকে আসেন, আমার মাইনেটা দিয়ে যান। ড্রাইভারির কাজ ছেড়েছি বলে উনি কোনো দিন মাইনে বাকি রাখেননি। বাহ, কাজ না করেই মাইনে, পেনশন। তা তোমার মেম সাহেব এটা জানে? তা তো জানি না বাবু। মেম সাহেব না জানলে তো এরপর থেকে তুমি আর মাইনে পাবে না। সেটাই তো ভাবছি, একটা স্কুলের গাড়ির কাজের চেষ্টা করছি। তোমার ছোটবাবুকে কি খুব মনমরা দেখেছিলে সেদিন? না তো, বরং একটু বেশি হাসি খুশি ছিল। একা এসেছিলেন? হ্যাঁ, উনি তো একাই আসতেন। এবার একটা কথা বলো তো, তোমার ছোটবাবুর সঙ্গে মেম সাহেবের সম্পর্কটা কেমন ছিল? সে আমি আর কি করে বলবো বাবু। ঠিকই তো, তুমি কি করে বলবে? আচ্ছা, তোমায় রাজীব চেক দিত না ক্যাশ?
আমার ব্যাংকের বই টই নেই বাবু। পোস্ট অফিসে কিছু টাকা পয়সা পড়ে আছে, আর ছোটবাবু ক্যাশই দিতেন। গাড়ি ছুটে চলেছে কল্যাণী এক্সপ্রেস ধরে। স্যার, এভাবে বিনা কাজে এতদূর ময়না দিতে আসা একটু বাড়াবাড়ি নয় কি? বাড়াবাড়ি মানে? মারাত্মক বাড়াবাড়ি। আর এখান থেকে ফেরার পথেই খুন হয় রাজীব। ইন্টারেস্টিং না? এই ভজন ড্রাইভারটাও তো খুব সরল সেজে আছে। একটু বেশি সরল এতটা কুল কাস্টমার আশা করিনি। না ভেবি পরপর এত সিম্পল উত্তর। আমার কিন্তু ওই ইপসিতা সেনকে ঠিক সুবিধের মনে হচ্ছে না স্যার। মানে বলছো অ্যাকিউজড? হ্যাঁ, হাই চান্স। হাজব্যান্ড সদ্য মৃত, তাও খুন, আর সেরকম কোনো হেলদোলও নেই। এরকম ঠান্ডা মাথা তো ক্ষুরধার ক্রিমিনালদেরই হয়। তন্ময়, তুমি এই এপিসোডের প্রথম দিকে সোজা খুনি আইডেন্টিফাই করে ফেলছো। মানুষ পরেরগুলো পড়বে কেন? খেলা তো সবে শুরু হলো। এখনো কত চরিত্র আসবে, কত জল ঘোলা হবে, কত জাল বোনা হবে। সবে তো জলটা চাপানো হলো, ফুটুক, তারপর তো চা পাতা, দুধ, চিনি, শেষে আবার ছাঁকতে হবে। এই এই গাড়িটা সাইড করো তো, চা খাবো। প্রলয় চায়ের ভাতটা হাতে নিয়ে এগিয়ে গেল ঝুপড়ির পেছন দিকে। একটা ছোট্ট সবুজ মাকড়সা, প্রায় দেখাই যায় না, কিন্তু কি নিপুণভাবে লাফিয়ে লাফিয়ে উপর থেকে নিচ আর দুদিকে ঘুরে ঘুরে জাল বুনে চলেছে। মুহূর্তের মধ্যে গড়ে উঠছে একটা ক্রূর শৈল্পিক প্যাঁচালো ফাঁদ। স্পাইডার ইজ ইন অন নেটওয়ার্ক। কি সাবলীল অথচ কি জটিল জিওমেট্রি। তন্ময় ফোনটা অফ করে এগিয়ে এলো। স্যার, বিধাননগর থানার পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে, অফিসে দিয়ে গেছে। তার আগে একটু রাজীবের অফিসটা ঘুরে যাবো, টেকনোসিস। ওকে স্যার, ওদিকটাও একবার ঝালিয়ে নেওয়া দরকার। রাজীবের কল লিস্টে কি একটা মেয়ের নাম পেয়েছিল না, গাদা গাদা কল? হ্যাঁ, মধুজা রায়, ওই নামই তো নম্বরটা রেজিস্টার্ড আছে। মধুজা, বাহ, এদের নামগুলো কি সুন্দর হয়। হ্যাঁ, এই চলো দেখি ওনার কোন অফিস কালিক কিনা। যদিও সে চান্স কম। মধুজা, আমাদের এই চাকরিটা খুব নিরস। তন্ময়, যা বলেছেন। স্যার, আপনার বন্ধু সেই অবিনাশের ব্যাপারটা কি হলো? সেই কি একটা কোড? ওটা অন্য কেস। বেটার আগে এটাই মনোযোগ দাও তন্ময়। এতটা হাই প্রোফাইল না হলে ওপর মহল থেকে অন্তত ইনভেস্টিগেট করার জন্য ডিডির হাতে আসতো না। এসব কেসে ম্যাক্সিমাম ক্রাইমটা করে খুব সাধারণ মানের কেউ, কিন্তু এর পেছনে একজন মাস্টার মাইন্ড থাকে। জটিল মাকড়সার জাল। আমরা শুধু সেই জালটার নটগুলো খুলতে চাই, ছিঁড়তে নয়। ছিঁড়লে পুরো প্যাটার্নটা কিন্তু ভেঙে যাবে। স্পাইডার ইজ এ নন নেটওয়ার্ক। ফোন এলো ঠিক রাত 10:30 নাগাদ। ইপসিতা এ সময় নিজেকে একটু মেডিটেট করে। ঘরে 3টে খুব কম ওয়াটের মায়াবী আলো জ্বলছে। মৃদু ভলিউমে কেনি রজার্স চলছে। রকিং চেয়ারটায় নিজেকে এলিয়ে দিয়ে নিজের মধ্যে সম্পূর্ণ ডুবে আছে ইপসিতা। অনেকগুলো জিনিস ওলট পালট হয়ে যাচ্ছে, যেন সাজাতে পারছে না। ভাবনাগুলো একটা সরল রেখায় এনে ফেলতেই হবে। এই সময়টা খুব কঠিন। মোবাইলটা বেজে চলেছে। বিরক্তির সঙ্গে উঠল ইপসিতা। বেডসাইড টেবিলের পাশে আসতেই রিংটা বন্ধ হয়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে মিস কলটা দেখল, আননোন নাম্বার। ফিরে যেতেই আবার বেজে উঠল মোবাইল। এবার দ্রুত ফিরে এলো ইপসিতা। হ্যালো, তুমি? এই লিসেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো বলেছিলাম আমার মোবাইলে কল করবে না। কি বুথ থেকে করছো মানে? তুমি জানো রাজীব মার্ডার কেসটা রিওপেন হয়েছে? আরে ডিডির হাতে গেছে। ভুলভাল অফিসার কেস হ্যান্ডেল করছে। বাজে কথা বলো না। এরা যদি আমার ফোন ট্যাপ করে থাকে? কি না, সম্ভব নয়। এখন আর এটা আটকানো সম্ভব নয়। আমি অনেক চেষ্টা করেছিলাম। না, এখন এটা আমার হাতের বাইরে। পোস্টমর্টেমে কী সব বেরিয়েছে, অ্যাক্সিডেন্টাল কেস টার্ন টু হোমিসাইড। তো আমি কি করব? শোনো, আমায় ইনস্ট্রাকশন দিও না। আমি তো এদিকটা সামলাচ্ছি। দয়া করে তুমি ট্রেসেবল হয়েও না। যেখানে আছো চুপচাপ বসে থাকো। আর হ্যাঁ, এটিএমটা সাবধানে ইউজ করো। না, ভজনকে আমি ঠিক বুঝে নেব, ঠিক আছে? আর কথা নয়। অ্যান্ড আই রিপিট,
আমার মোবাইলে একদম কল করবে না, খুব দরকার হলে ওই স্কুলের ল্যান্ডলাইনে। কি মনে থাকবে তো? মোবাইলটা রেখে কি যেন ভাবল ইপসিতা। মনে হচ্ছে পুলিশ তার উপর নজর রাখছে। ব্যাপারটা কিন্তু মোটেই ভালো লাগছে না তার, না একদমই না। প্রতাপের সঙ্গে একবার কথা বলা দরকার, আর সেটা পুলিশ তার কাছে পৌঁছনোর আগেই। ইপসিতার বেডরুমের দক্ষিণ পশ্চিমে কোনো এক সমবায় ফ্ল্যাটে জালনার ধারে বসা লোকটি হেসে কান থেকে ইয়ারফোনটা খুলে নিল। সামনের নিচু টেবিলটায় দুটো ছোট মোবাইল, একটা ল্যাপটপ। রেকর্ড করা কলটা একবার চালিয়ে শুনতে লাগলো লোকটা। এই লিসেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো বলেছিলাম আমার মোবাইলে কল করবে না। আর একটু হাসলো লোকটা। কলকাতা পুলিশের টিকটিকিগুলো খুব বোকা, রাতে পড়ে পড়ে ঘুমোয়। মার্ডার কেসটা রিওপেন হয়েছে, আরে ডিডির হাতে গেছে। ভুলভাল অফিসার কেস হ্যান্ডেল করছে। বাজে কথা বলো না, এরা যদি আমার ফোন ট্যাপ করে থাকে। ঘুম আসছে না বলে এক কাপ কফি বানিয়ে এনেছিল প্রলয়। চুমুক দিয়ে বুঝল জঘন্য হয়েছে, এত কড়া যে খাওয়া যাবে না। সে চুপচাপ গিয়ে কফিটা বেসিনে ফেলে দিল। মুখটাও চটকে গেছে আর মুখটাও তেতো। অবিনাশের দেওয়া ইনফোগুলো নিয়ে বসতে হবে, কিন্তু এই রাজীব সেন কেসটা খোদ জয়েন্ট সিপি রেফার করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে হবে। লোকাল থানা যদি একটু কেয়ার নিত তাহলে তাদের আর এসব হ্যাপা পোহাতে হতো না। ব্যাটারা পোস্টমর্টেম ভালো করে না স্টাডি করেই কেসটা ক্লোজ করে বডি হ্যান্ডওভার করে বসে আছে। কোনো আন্ডার টেবিল ব্যাপার ছিল কিনা কে জানে, বুলশিট সব। প্রলয় মোবাইল নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। এই যে ডাক্তারবাবু, ঘুমোচ্ছিলেন নাকি? ঘুম? খেপেছিস? এই তো চেম্বার থেকে ফিরলাম, এখনো ফ্রেশ হয়নি। তা বউ কোথায়? ওই বাপের বাড়ি। দুজনে যে যার বাপের বাড়ি, বেরিয়ে আছিস মাইরি? আর বেরে, তুই তো শালা বিয়েও করিসনি, কি বুঝবি? বাদ দে, বল কি ধান্দা? আচ্ছা একটা কথা বলতো, মৃত্যুর কতক্ষণ পর ওই ডিজি না কি বলে সেই ওই কোষগুলো অ্যাক্টিভ থাকে? দেখ, জীবিত মানুষের শরীরে ডিজি 15 আর মৃত মানুষের 3। সেটা ম্যাক্স টু ম্যাক্স ঘন্টা 4 অ্যাক্টিভ থাকে। আর যদি কারো বডিতে ওটা 5 পাওয়া যায়? তাহলে সে 100 ভাগ জীবিত, তবে বাঁচানো টাফ। ওই 2 কি 3 আর এসি কনফার্ম সিট। থ্যাংক ইউ, যা ফ্রেশ হয়ে নে। যা সালা, এইটুকুই? একদম এইটুকুই। কেসটা সলভ হলে একদিন অলি পাবে, আড্ডা মারবো। প্রলয় ফোনটা পাশে রেখে ভাবতে বসল। ভজনের কাছ থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট। কল্যাণী এক্সপ্রেসওয়ে অত দুর্ঘটনাপ্রবণ রাস্তা নয়, আর রাজীব নিজেই গাড়ি চালাতো। নেহাত মারাত্মক অন্যমনস্ক না হলে সে রাস্তার পাশের গাছে এভাবে গাড়ি ভিড়িয়ে দেবে কেন? এত জোরেই বা সে চালাবে কেন? কিসের এত তাড়া যে মাথাটা স্টিয়ারিংয়ে ঢুকে যাবে? সিট বেল্টও পরেনি, কিন্তু কেন? পোস্টমর্টেম রিপোর্ট বলছে রাজীবের মাথার পিছনে একটা আঘাতের চিহ্ন, আর অ্যাক্সিডেন্টের সময় তার ওই ডিজি না কি যেন 5। তার মানে কি তার আগেই তাকে কেউ প্রচণ্ড আঘাত করেছে, আর সেই অবস্থাতেই সে আদমরা অবস্থায় গাড়ি সামলাতে পারেনি? তার মানে গাড়িতে কি আর কেউ ছিল? কিন্তু সেক্ষেত্রে আততায়ীর কিচ্ছু হলো না, সে দিব্যি নেমে হেঁটে চলে গেল। কিন্তু কে সেই ছায়া মানুষ? প্রলয় ভাবতে লাগলো, গভীরভাবে ভাবতে লাগলো। এই সময় এক কাপ কালো কফি পেলে ভালো হতো, লিঙ্কটা মিলছে না। আরও কিছু প্রশ্ন তাকে খুব ডিস্টার্ব করছে। টেকনোসিসে মধুজা বলে কেউ নেই। খোঁজ নিয়ে দেখা গেছে ওই ফোন আইডেন্টিটিটা ভুয়ো। রাজীবের স্যালারি ক্রেডিট হতো 1 কিন্তু প্রত্যেক মাসে সে ভজনকে তার ঠিক আগেই মাইনে দিতে যেত কেন? ওদিকে মোবাইল লোকেশন আর অন্য সব টিচাররাও বলছে 30 তারিখে ইপসিতা স্কুলেই ছিল, আর স্টুডেন্টরা বলছে ওই দিন ম্যাম ক্লাস নেয়নি। কিন্তু কেন? না থাক, অতটা ভাবার সময় এখনো আসেনি। সকাল সকাল মেজাজটা খিচড়ে গেল বকুলের। আজ কি যেন একটা হলিডে। এই ফালতু হলিডেগুলো তার ব্যবসার জন্য খুব খারাপ। সালা হারামি অফিস বাবুগুলো সব বউ বাচ্চা নিয়ে বাড়িতেই থাকে। ইলিশ মাছ, পাঁঠার মাংস, গাড়ি চালিয়ে বেড়াতে যাওয়া, শপিং, সিনেমা। লক্ষ্মী ছেলের মতো সংসারই সেজে থাকে, আর তার কপালে লবটঙ্কা। শালা এত বড় একটা কাজ করলেও পয়সা কবে পাবে তারও ঠিক নেই।
নিশুকে পই পই করে বলেছিল আগেই মোটা অ্যাডভান্স নিয়ে রাখ, এখন বোঝো হ্যাপা। শালা কেসটা বন্ধ হয়ে যাবার পর আবার নাকি খুলেছে, এখন নাকি পুলিশের নজর চারিদিকে। কি খিচাইন মাইরি ধুস। বকুল ভোলার দোকানে নিশীথের খোঁজ করল, আজ আসেনি। দূর শালা, মালটা কোথায় ডিগবাজি খাচ্ছে কে জানে। এদিকে বকুল পড়েছে গাড্ডায়, টাকাটা পেলেও সোজা মালদা চলে যাবে। দূর, এই জায়গার ব্যবসা জমে না, সব কটা হার হাবাতে ভিখিরির দল, ফ্রি মজা নেওয়ার ধান্দা। ভোলাকে বলে এলো নিশু এলে যেন তার কাছে তাড়াতাড়ি পাঠায়। ঘরে ফিরে বকুল যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরে ওই তো নিশু দরজার বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর মিটিমিটি হাসছে। দেখে পিত্তি জ্বলে গেল বকুলের। প্রলয়ের আজ অফিস আসতে দেরি হলো, বাইরে বেশ মেঘ করেছে। খুব সকালে হালকা বৃষ্টিও হয়েছে বোধহয়। সুধা একটা ফাইল হাতে নিয়ে প্রলয়ের ঘরে ঢুকল। স্যার, রাজীব সেনের মোবাইল কল লিস্ট আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এসে গেছে। গুড। স্যার, রাজীব সেনের অ্যাকাউন্ট থেকে 1 মাস আগে অন্য একটা অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার হয়েছে। সেই অ্যাকাউন্ট ডিটেলসটা যদিও এখনও আসেনি, বাট কল লিস্ট থেকে ওই মধুজা ছাড়াও আর একটা নাম্বার পাওয়া গেছে, যেটা রাজীবের মৃত্যুর আগের ঠিক 3 দিন নিয়মিত কল হয়েছে। লাস্ট কলটাও তারই, নিশীথ দাসের নামের কেউ একজন। টোটাল 13 মিনিটস কথা হয়। আর ওই ইপসিতার কল লিস্টটা কি বলছে? ওটা স্যার বিকেলের মধ্যে হাতে পেয়ে যাব। ওকে, তুমি যাও, তন্ময়কে পাঠিয়ে দাও আর চা দিতে বলে দাও তো। প্রলয় ল্যাপটপটা খুলল, মেইলবক্সটা চেক করা দরকার। পাসওয়ার্ড দিয়ে মেইলবক্সটা খুলে একটা হালকা হাসি ফুটে উঠল প্রলয়ের মুখে। যাক, একটা অনুমান মিলেছে। সে একটা থ্যাঙ্কিং রিপ্লাই লিখতে শুরু করল। তন্ময় ঘরে আসতে ওকে ইশারায় তাকে বসতে বলল প্রলয়। একসময় ল্যাপটপটা বন্ধ করে বলল, হ্যাঁ বলো তন্ময়। স্যার, রাজীব সেন 2 বছর আগে একটা 5 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন ওরিয়ান লাইফ থেকে, দুবাইয়ের একটা কোম্পানি, মোটা প্রিমিয়াম। আর তার নমিনি বেনিফিশিয়ারি হলো মিসেস ইপসিতা সেন, তাই তো? হ্যাঁ স্যার। একটা আন্দাজে একটা ছোট ঢিল মেরেছিলাম একটা সাইটে, এখনই মেইল এলো। এখনো বেনিফিট ক্লেম করা হয়নি, শুধু ইনফর্ম করা হয়েছে যে রাজীব ইজ নো মোর। পুলিশের ক্লিয়ারেন্স না পেলে তো আর ক্লেম স্যাংশন হবে না। স্যার, এটা তো সিম্পল কেস অফ মোটিভ। অত তাড়াহুড়ো করো না ডিয়ার। মধুজার খোঁজ পেলে? না স্যার, মোবাইলটা তো অফ, হ্যান্ডসেটটা সার্ভেলেন্সে আছে, অন হলেই। ওটা আর অন হবে না, ধরে নিয়েই এগো। আর রাজীব লাস্ট কল করে নিশীথ দাস বলে কাউকে, খোঁজ নাও, শানুকে কাজে লাগাও। স্যার, ওই শানু তো একটা ঝামেলায় ফেঁসে মমিনপুরের লকআপে আছে, আমি অন্য সোর্স দেখছি স্যার। কি নাম বললেন? সুধার থেকে ডিটেল নিয়ে নাও। আর দেখো তো চা আনতে দার্জিলিং কেন কিনা, হ্যাঁ? চারা খেয়েই বেরোবো। ইপসিতার সঙ্গে আরেকবার খেজুরে করা খুব দরকার। লোকটা ইপসিতার স্কুলের ঠিক উল্টো দিকের চায়ের দোকানটায় বসেছিল। হিসেব মতো আর ঘণ্টাখানেক বাদে স্কুল ছুটি। এই ফলো আর অবজার্ভ করা কাজটা খুব বিরক্তিকর। এর চেয়ে আগের এজেন্সির কাজটা খুব মজার ছিল। এখন তো তার স্বাদের রিভলভারটাও কোমায় চলে গেছে। এই অ্যাসাইনমেন্টটা শেষ হলেই সে জানিয়ে দেবে এরকম ভৌতা কাজের জন্য সে এই ধান্দায় আসেনি। হঠাৎ একটু সোজা হয়ে বসল লোকটা। একটা পুলিশের গাড়ি এসে থামল স্কুল গেটের সামনে। লালবাজারের টিকটিকি দুটো দারোয়ানকে বলে ভেতরে ঢুকে গেল। এরা ওই করুক, এদের তদন্ত যদি ফুলপ্রুফ হতো তাহলে আর তাকে এখানে বসে বসে অপেক্ষা করতে হতো না। যত সব বোগাস। লোকটাকে দেখলে তন্ময়? কোন লোকটা স্যার? উল্টো দিকে চায়ের দোকানে বসেছিল, হলুদ জামা। না, খেয়াল করিনি তো। লোকটাকে আগে কোথাও দেখেছি, কোথায় মনে পড়ছে না। চলো টিচার্স রুমে চলো। স্যার, আমি বরঞ্চ বাইরেটা রাউন্ড মেরে আসি। উনি তো আমায় দেখেননি, তার চেয়ে বরঞ্চ আপনি ইপসিতাকে দেখুন, আমি একবার এই হলুদ জামাকে দেখে আসি। প্রলয় কি একটা ভাবল, তারপর তন্ময়কে ছেড়ে দিয়ে এগিয়ে গেল। তন্ময় গেটের বাইরে বেরিয়ে এলো, একটা সিগারেট ধরালো। উল্টো দিকের ওই চায়ের দোকান, তার পাশে কোনো হলুদ জামা তো নেই। রাস্তাটা পেরিয়ে চায়ের দোকানটায় এলো তন্ময়, একটা চা নিল। প্রলয় স্যারের সঙ্গে কাজ করে একদম মজা পাচ্ছে না সে। অর্ধেক কথা বলেই না, কখন কি করবে জানায় না। একটা সিম্পল কেস অফ মার্ডার। ইপসিতা ভাড়াটে গুন্ডা লাগিয়ে হাজব্যান্ডকে মেরেছে। খবর নিয়েছে ওই ওরিয়ন লাইফ নাকি অ্যাক্সিডেন্টাল মার্ডার কেসেও ক্লেম দেয়।
ইনফরমেশনটা আর একটু সাজিয়ে নিলে ইপসিতাকে অ্যারেস্ট করলেই ব্যাটা ডেফিনেটলি কনফেস করবে, আর সেটা একবার ম্যাজিস্ট্রেটের সামনে করিয়ে নিলে ক্লিন চার্জশিট। প্রলয় সোম যে অন্য কি অ্যাঙ্গেল ভাবছে সেটা মা গঙ্গাই জানে। চায়ে চতুর্থ চুমুকটা দিতে দিতেই দেখতে পেল হলুদ জামাটাকে। একটু দূরে উল্টো দিকের মেডিসিন দোকানের সামনে থেকে বেরিয়ে একটা সাদা ক্যাবে উঠল। তন্ময় ক্যাব নাম্বারটা দেখে নিল, অন্তত কার নামে ক্যাব বুক আর কোথায় ডেস্টিনেশন বেরিয়ে যাবে। আর যদি কার্ডে পেমেন্ট হয় তো কার অ্যাকাউন্ট সেসব বের করতে সময় লাগবে না। সে মোবাইলের মেমোতে নাম্বারটা লিখে নিল। একবার ঘড়ি দেখল, স্যার ভেতরে কি খোশ গল্প করছে কে জানে। টেকনোসিস থেকে বেরিয়ে তন্ময় ঘড়ি দেখল 4টে বাজে প্রায়। ইপসিতার স্কুলে একবার গেলে হয়, ব্যাপারটা ক্লিয়ার না করা পর্যন্ত তার শান্তি হচ্ছে না। মৃত্যুর আগে কি নিয়ে এত ব্যস্ত ছিল রাজীব সেন? অফিসে লাঞ্চ ব্রেকেও ল্যাপটপ নিয়ে আলাদা বসে থাকত। কলিগদের কিচ্ছু বলেনি, তবে কিছু একটা প্রোগ্রামিং করত সেটা সবাই বুঝত, কিন্তু কি সেটা? মৃত্যুর 3 দিন আগে কোনো এক বিদেশি দেখা করতে এসেছিল তার সঙ্গে। অফিসিয়াল বা ক্লায়েন্ট ভিজিট নয়, ব্যক্তিগত। রাজীব বেরিয়ে এসে দেখা করেছিল, তাই তার নাম রিসেপশন এন্ট্রিতেও নেই। এগুলো রাজীবের মার্ডারের সঙ্গে রিলেটেড কিনা সে জানে না, তবে কিছু লিঙ্ক থাকলেও থাকতে পারে। প্রলয় সোম দিল্লি থেকে ফেরার আগেই যদি কেসটা সলভ করতে পারত। কিন্তু সেই হলুদ জামা সম্পর্কেও খুব বেশি জানা যায়নি। যে নামে ক্যাব অ্যাকাউন্ট রেজিস্টার্ড সেই লোক নাকি 3 বছর আগে মারা গেছে, আর তার ফোনটা হয়তো অন্য কেউ ইউজ করছে। নাম্বারটা অবশ্য সার্ভেলেন্সেই আছে, কিন্তু ডিটেলস এখনও আসেনি। ইপসিতার কল লিস্ট থেকেও খুব একটা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। শুধু 3 দিন আগে রাত 11টায় নেপাল থেকে একটা কল আসে, বুথের নাম্বার। প্রলয় স্যার এই ব্যাপারে ইপসিতাকে এখনই কিছু জানাতে বারণ করেছে। সবকিছুর মধ্যে একটা প্যাটার্ন হয়তো আছে, না হয় সবকটাই বিক্ষিপ্ত ঘটনা। একটু ধাঁধায় পড়ে যায় তন্ময়। তার এখনও মনে হচ্ছে অফিসিয়ালি ইপসিতাকে জেরা করলেই 90% কানেকশনের লিঙ্কগুলো ম্যাচ হয়ে যাবে, কিন্তু এরকম কেসে ফুলপ্রুফ এভিডেন্স ছাড়া সেটা সম্ভব নয়। তন্ময় ড্রাইভারকে বলল, অফিস চলো। রাজীবের লাস্ট কলার নীতিশ, না নিশীথ। ব্যাপারটা এখনো জানা বাকি। দূর, এ তো পুরো মেগা সিরিয়াল, কটা চরিত্র, এতগুলো, এ কে কোথায় কি করছে আর ভালো লাগে না। ভজন ঘরটা খুলে দিল। নিন বাবু, এই ঘরটা মোটামুটি, তবে এসি তো নেই, আর জলের লাইনটা, আচ্ছা আমি বাবু বালতি করে এনে দেব। লোকটা পিঠ থেকে ব্যাগটা খুলে গদিওয়ালা তক্তপোষটায় ফেলল। ওপাশের জানলাটার কাছে গিয়ে একটা সিগারেট ধরালো। এ ঘরে বাগস নেই তো? আগে বাগস না কি বলে, ওই খাট পোকা, না ছাড় পোকা, এসব নেই তো? না বাবু, এ তক্তপোষ তো ভাড়া করে এনেছে, আলো আর পাখাটাও। তো আর কে কে থাকে এখানে? আগে আমি আর আমার বউ, মেয়েটার বিয়ে দিয়ে দিলাম, ছেলে মাঝে মাঝে আসে আর কি। আচ্ছা, ছেলে কি করে? আবার গাড়ি মেরামতির কাজ করে ওই বাদুর দিকে। আচ্ছা বাবু, আপনি কি চা খাবেন? না, সূর্য ডোবার পরে আমি চা খাই না। এখানে কোথাও বরফ পাবে? আশেপাশে কোনো মিষ্টির দোকানে? লোকটা পার্সটা বের করে 3টে 100 টাকার নোট বাড়িয়ে দেয়। ভজন টাকাটা নিয়ে একটু ভাবে, বলে, বরফ দেখছি বাবু। আর হ্যাঁ, আমি যে এখানে কয়েকটা দিন আছি সেটা যেন গোপন থাকে। হ্যাঁ বাবু, আপনি মেম সাহেবের গেস্ট, উনি বলে পাঠিয়েছেন, বা আপনি নিশ্চিন্তে থাকুন এখানে। ভজন চলে যাওয়ার পর লোকটা ব্যাগ খুলে দাড়ি কামানোর কিট, একটা অত্যাধুনিক মোবাইল কাম গ্যাজেট আর ল্যাপটপটা বের করল। স্ক্রিন অন হতেই ল্যাপটপের ওয়ালপেপারে ফুটে উঠল একটি মেয়ের মুখ, ইপসিতার মুখ। লোকটা বিড়বিড় করে বলল, ইস, তুমি আমাকে অনেক উপকার করেছো ডিয়ার, আজও করছো। এই লজিং অ্যারেঞ্জমেন্টটাও
মেনি থ্যাঙ্কস। এখন কোনো সম্পর্ক নেই, তাও আর সেই পুরনো দিনগুলো এখনো মনে পড়ে। হয়তো তোমারও, তাই এত কিছু ব্যবস্থা। কিন্তু তাও আমার কিচ্ছু করার নেই ডার্লিং। এই কাজটা শেষ হলেই তোমার আর কোনো দরকার নেই ডিয়ার। প্লিজ ফরগিভ মি ইন অ্যাডভান্স। তোমায় যে আমার হাতেই মরতে হবে, আর অবশ্যই সেটা একটা যন্ত্রণাহীন মৃত্যু। হ্যাঁ, পুরনো মিষ্টি সম্পর্কের জেরে অন্তত এইটুকু কনসেশন তো তুমি ডিজার্ভ করবেই। সুধা তন্ময়কে এখন আর স্যার বলে না। অফিসিয়ালি সিনিয়র হলেও তারা প্রায় সমবয়সী। দুজনেই এখন প্রলয়ের টিমে কাজ করছে। প্রলয় স্যার এখন দিল্লিতে ইন্টারপোলের একটা কেসের ব্যাপারে। কলকাতায় কারা নাকি সব একটা ক্রাইম বেস সেন্টার বানাতে চায়। দিল্লি হেডকোয়ার্টার্সের অর্ডার। এটা কলকাতা পুলিশের কাছে বেশ চ্যালেঞ্জিং মিশন বলেই মনে হয় সুধার। এই রাজীব সেনের কেসটা না এলে হয়তো সে আর তন্ময়ও দিল্লি যেত প্রলয়ের ছায়াসঙ্গী হয়ে। সুধা দেখল তন্ময় খুব তন্ময় হয়ে কিছু ভাবছে। বলল, কি বসে বসে কি এমন আকাশ পাতাল ভাবছো? কি হলো? তন্ময় একটা চেয়ার টেনে এগিয়ে দেয় সুধার দিকে। দূর, কেউ কিছু জানে না, সালা উল্টে আরও জট পাকিয়ে দিচ্ছে। কে? রাজীবের অফিসের কলিগগুলো। রাজীব নাকি শেষ কটা দিন কি একটা সফটওয়্যার প্রোগ্রামিং নিয়ে ডুবেছিল, আর মরার 3 দিন আগে কে এক বিদেশি তাকে পার্সোনালি মিট করতে এসেছিল। বোঝো। কেন মিট করতে এসেছিল? ওই সফটওয়্যারের ব্যাপারে কি? হ্যাঁ, হতে পারে। এসব আইটির লোকগুলো তো বিচিত্র জীব। ম্যানুয়ালি যত না কাজ করে তার চেয়ে বেশি ইন্টারনেটে কাজ করে। ও, তাহলে গোয়েন্দা তন্ময় রায়ের প্রেডিকশন কি বলে? একটাই কথা বলে, ওই ইপসিতাটাকে ধরে এনে দুখা দিলেই সব জট খুলে যাবে। রাজীবের মৃত্যুর পর 5 কোটির ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারিও। সিম্পল 2 2 4। ওনাকে কেন যে স্যার এত হালকাভাবে নিচ্ছেন জানি না। ব্যাপারটা যে এতটা সিম্পল সেটা কি ইপসিতার মতো মেয়ে জানে না? খুন, তারপর 5 কোটি টাকা, তারপর নিশ্চিন্তে সে সেই টাকায় জীবনযাপন করতে পারবে। এরকম কাঁচা মাথা তো এখন বাচ্চাদেরও হয় না। আর ইপসিতার মতো শিক্ষিত বুদ্ধিমতী স্মার্ট মেয়ের সঙ্গে এই অঙ্কটা কি ঠিক ম্যাচ করে? না বোধ হয়। ঠিক। তবে অনেক সময় এই সিম্পল অঙ্কটা মিলবে না জেনেই অপরাধী এটা করে। এটাও একটা চতুর গেম প্ল্যান সুধারানী। মেবি অর মেবি নট। আচ্ছা, তোমার আর কিছু জানার নেই তো? তন্ময় একটু ভাবলো, বলল, ও হ্যাঁ, ওই রাজীবের লাস্ট কলার তো ওই নিশীথ দাস একটা গ্যারেজে কাজ করে, কার মেকানিক। আর আরও মজা হলো, উনি কিন্তু ভজনবাবুর ছেলে। হোয়াট দ্য! ভজনের ছেলে আছে তাই তো জানতাম না। আর একটা ছোট্ট খবর আছে, ইপসিতা সেনের মোবাইলে সেদিন রাতে নেপাল থেকে যে কলটা এসেছিল। হ্যাঁ, কে সেটা? আরে কথাটা শেষ তো করতে দাও আগে আমায়। ইপসিতার এক্স বয়ফ্রেন্ড বলতে পারো তাকে। এনআরআই, তামসিং নুক হোটেলে উঠেছিল। হোটেলের নিচের সিগারেটের দোকান থেকে ফোনটা করে সে। পরশু চেক আউট করে গেছে। মাই গুডনেস, তুমি এসব জানলে কোত্থেকে? পরে বলবো সব। আমিও তো আর 2K পাস করা কপ নই মশাই, আমারও কিছু সোর্স আর ইনফরমেশন নেটওয়ার্ক ফিল্ড আছে। তন্ময় কিছুক্ষণ হাঁ হয়ে চেয়ে রইল সুধার দিকে। তারপর একটা ছোট্ট স্যালুট দিল। সুধাও উঠে দাঁড়িয়ে রিটার্ন স্যালুট দিল। আফটার অল সিনিয়র বলে কথা। প্রলয়ে এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি নিল। একদিন এদিকটার কোনো খোঁজ খবরই নিতে পারেনি। ইন্টারপোলের কেসটা সত্যি অনেকটাই সিরিয়াস। মৈনাকরে যদি কলকাতায় এসে গিয়ে থাকে তো যত শীঘ্র সম্ভব তাকে ট্রেস করতে হবে। ইন্টারপোল দিল্লিকে লোকটার কোনো ফুলপ্রুফ আইডেন্টিটি দিতে পারেনি। লাস্ট অ্যারেস্ট হয়েছিল ভেগাসে 4 বছর আগে। প্রলয় তন্ময়কে ফোন করলো। হ্যাঁ, জাস্ট নামলাম। না না, একটা অন্য কাজ ছেড়ে সেকেন্ড হাফে আসছি। ঠিক আছে, এসে শুনছি সব, তবে তৈরি থেকো। আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্সের আগে আরও কিছু ঘটনা ঘটবেই কেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ একটু সকাল সকালই জগিংয়ে বেরিয়েছে প্রলয় সোম। শহরের এই অঞ্চল এখনও তত সাবালক হয়নি, তবে রাস্তাগুলো বেশ চওড়া।
লাইট পোস্টের খুঁটিগুলো শুধু পোতা হয়েছে, চারিদিকে অনেকটা ফাঁকা জমি, আর মাঝে মাঝে আধ খেঁচড়া আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এত ভোরে লোকজনও খুব একটা বেরোয়নি। জটলাটা দূর থেকেই দেখতে পেল প্রলয়। বোঝা যাচ্ছে 10-12 জন মিস্ত্রি, মজুর টাইপের লোকজনদের জটলা কোনো একটা উঁচু বিল্ডিংয়ের সামনে। চুপচাপ নিচু হয়ে দেখছে কিছু একটা ভিড়টা। ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বলল প্রলয় সোমকে। খুব ভয়ঙ্কর কিছু না হলে কোনো ভিড় এত চুপচাপ থাকে না। হালকা জগ করতে করতে সে এগিয়ে গেল জটলাটার দিকে। একটা লাশ উবুর হয়ে পড়ে আছে। বছর 40-এর কোনো পুরুষ, পরনে সাদা জামা আর জিন্স। বাঁ পায়ের জুতোটা একটু দূরে খুলে পড়ে আছে, বোঝাই যাচ্ছে বিল্ডিংয়ের উপর থেকে পড়েছে। ডান হাতের কনুইটা দেখে বোঝা যায় ভেঙেছে। কে কি পরিচয় সেসব লোকাল থানা দেখবে, সেটা তার তদন্তের আওতায় পড়ে না। আর এটা খুন নাকি আত্মহত্যা সেটা বোঝার জন্য পোস্টমর্টেম করা প্রয়োজন। তবু পুলিশের চোখে যেটুকু বোঝা যাচ্ছে, প্রলয় কারুকে বডি ছুঁতে বারণ করে ট্র্যাক প্যান্ট থেকে মোবাইলটা বের করে লোকাল থানায় কল করলো। শোনো রাউত, আমি ডিডি থেকে প্রলয় সোম বলছি। হ্যাঁ, লোকেশন পাঠাচ্ছি। লাশ নিয়ে যাও, আর লোকটাকে আমি বোধহয় চিনি। আমার একটা কেসে সম্ভবত। এফআইআর করার আগে আমার সিজার লিস্ট আর বাকি ডিটেলসটা দেখিও। না, আমার মনে হয় মার্ডার। কোনো ব্লিডিং নেই, রক্ত ক্লট বেঁধে গেছে বলেই হয়তো কাল রাতের দিকেই মরেছে। বাকি তো পোস্টমর্টম রিপোর্ট বলবে। আজ 3টে ক্লাস অফ। ইপসিতা গাড়ি নিয়েই আসে যায়। রাজীব তাকে ড্রাইভিংটা শিখিয়েছিল। গাড়িতে বসে ইপসিতা ভাবল, প্রলয়বাবুর সঙ্গে কথা বলাটা একটু দরকার। ব্যাপারটা আর চেপে রাখা ঠিক না। গাড়িটা 3 রাস্তার মোড় পেরোতেই ইপসিতা বুঝল একটা গাড়ি তাকে ফলো করছে। সে একটু শক্ত ধাঁতের মেয়ে। এটা রোম বা ব্যাংকক নয়, কলকাতা শহরে এসব করে কিছু লাভ নেই। তবে ব্যাপারটা কি সেটা জানার জন্য একটা কৌতূহল চেপে বসল তার ঘাড়ে। ড্রাইভ করতে করতেই বাঁদিকের ড্রয়ার থেকে ছোট্ট পিস্তলটা বের করে কোমরের পেছনে রাখল। পেছনের গাড়িটাকে লক্ষ্য করল। অন্তত 200-250 মিটার দূরত্বে সামনের মোড়টায় হঠাৎই গাড়িটা ঘুরিয়ে ঢুকিয়ে দিল। সন্তর্পণে পিস্তল মুঠোয় করে গাড়ি থেকে নামল ইপসিতা। গল্ফগ্রিনের এই পাড়াটা সত্যি নির্জন। এই প্রচণ্ড গরমে বেলা 3টের সময় একটা কুকুরও রাস্তায় নেই। দুটো বাড়ির মাঝে একটা সরু ফাঁকে দাঁড়িয়ে ইপসিতা দেখল সেই গাড়িটা সোজা বেরিয়ে গেল। তাহলে কি সে ভুল ভেবেছিল? না। 3 সেকেন্ডের মধ্যেই গাড়িটা ব্যাক করে রাস্তার মুখে দাঁড়ালো। একজন নেমে এসে একটা সিগারেট ধরালো। দৃষ্টি ইপসিতার গাড়ির দিকে। খুব হালকা চালে হেঁটে আসছে লোকটা। ইপসিতা একটু শক্ত হলো। লোকটা এসে গাড়ির ভেতরটা তাকিয়ে দেখে নিল। কেউ নেই। গাড়ির গায়ে ঠ্যাঁস দিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। ইপসিতা খুব সাবধানে একটু গুঁড়ি মেরে গাড়ির পিছন দিক দিয়ে ঘুরে লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। ডান হাতটা পিঠের পেছন দিকে নিয়ে গিয়ে লোকটার কোমরের কাছে পিস্তলটা ধরল ইপসিতা। লোকটা ভূত দেখার মতো চমকে উঠল যেন। ইপসিতা চাপা গলায় বলল, একদম নড়বে না। এই যে খেলনাটা দেখছো, স্পিং 22, আশা করি পাওয়ারটা জানা আছে। আর এটা কিন্তু লোডেড। এবার বলো তো, কে পাঠিয়েছে তোমায়? একটা ছোট্ট অথচ মোক্ষম আঘাত মাথার পেছনে। তারপরেই সব ব্ল্যাকআউট। ইপসিতা ঢলে পড়ল সেই লোকটারই বুকে। লোকটাও ধরে দাঁড়িয়ে থাকলো। পেছনের লোকটা মাটি থেকে ইপসিতার পিস্তলটা তুলে আবার সেই গাড়িটার কাছে গেল। গাড়ি ঘুরিয়ে নিয়ে দাঁড়ালো ওদের গা ঘেঁষে। আগের লোকটা ইপসিতাকে গাড়িতে পেছনে শুয়ে দিল। পেট আর কোমরটা চাপড়ে দেখে নিল কোনো অস্ত্র আছে কিনা। সেই সামনের লোকটা ইশারা করতেই পেছনের লোকটা ইপসিতার ওড়নাটা টেনে ফালা ফালা করে ছিঁড়ল। ইপসিতার হাত দুটো পিছমোড়া করে আর পা দুটোর সঙ্গে শক্ত করে বাঁধল। মুখটাও বেঁধে দিল। পুরো কাজটা করলো বড়জোর 1 মিনিট। মেয়েটাকে সিটের নিচে শুয়ে পা দিয়ে চেপে রেখে খুব স্বাভাবিকভাবেই বসল। আর গাড়িটাও স্বাভাবিক গতিতে বেরিয়ে গেল। শুধু ইপসিতার এক পাটি কালো জুতো পরে রইল ইপসিতার গাড়িটার পাশে। আপনি তো এখন দিদির সঙ্গে আছেন। হ্যাঁ, মানে পরশু এসেছি। দিদি তো এখন একা।
তাই আর কি। আপনার বাড়ি শিলচর। আপনার এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা জানতেন না? না, সত্যিই জানতাম না। রাজীবদা মারা যাওয়ার পর ওর কাগজ ঘাঁটতে গিয়ে দিদি ওটা পায়। সে আপনার দিদিও তাই বললেন, কিন্তু ওটার বেনিফিশিয়ারি তো আপনার দিদি। ও, সেটা তো আমি জানি না। আচ্ছা, মধুজাকে তো আপনি চেনেন? মধুজা? মধুজাকে? কে এসে? জানি না, রাজীববাবু তো আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করতো, মানে আপনার দিদির সঙ্গে কোনো ব্যাপারে। না না, ওরা দুজনেই খুব কাজ পাগল, আর তেমন কোনো ঝামেলার কথা তো জানি না। না, আমাদের শালি জামাইবাবু রিলেশন তো, তাই। না না, রাজীবদা আমার দাদার মতো ছিল। আচ্ছা, এটা কি জানেন শেষ কয়েক মাস রাজীববাবু কি নিয়ে চিন্তিত ছিলেন? হ্যাঁ ঠিক, রাজীবদা কিছু একটা ভাবতো। একবার বোধহয় দিদিকে বলেছিল, এটা আমি ঠিক করিনি। বাহ, তা কি ভুল করেছিলেন কোনো আইডিয়া আছে? না, সেটা জানি না। সেটা কি কোনো তৃতীয় পক্ষ সম্বন্ধে কিছু? না না, রাজীবদা ওরকম লোক বলে মনেও হয়নি কোনোদিন। মেয়েরা বোঝে, অবশ্য এর বেশি জানি না। তা ঠিক, আপনি তো জানেন না। আর কিছু কি জানার আছে আপনার? না না, অনেক কিছু তো জানলাম। তা আপনার কাজ থাকলে আপনি যান। আপনি যে কষ্ট করে আমাদের এই অফিসে এলেন, এটাই অনেক। পরে দরকার হলে খবর দেব। বেরোনোর আগে কি মনে হতে একবার ঘুরল সুস্মিতা, বলল, ও আরেকটা কথা, দিদি বোধহয় আপনাকে কিছু বলতে চায়। আমাকে? হ্যাঁ, মানে পুলিশকে। উনি কি বলতে চান সেটা নিশ্চয়ই জানেন না। সত্যিই জানি না, আমায় শুধু বলল প্রলয়বাবুর সাথে দেখা করাটা খুব দরকার, ব্যাস এইটুকুই। বাহ, ঠিক আছে, আমি যোগাযোগ করে নিচ্ছি। আপনি আজ আসুন। প্রলয় তন্ময় দিকে ঘুরে বলল, কি বুঝলে? আমি সত্যিই জানি না স্যার। সে থেকে একটা ফোন লাগাও তো, টাইম করতে বলো। দরকার হলে আজই, অফিস লাইন থেকে কারোর স্কুলে। ওর পার্সোনাল নাম্বার মোবাইল হ্যাকারদের কাছে বিয়ন্ড দ্য রিচ নয়। আমি নয়, অন্য এক রাজীবকে একটা কল সেরে নিই। প্রলয় ঘর থেকে বেরিয়ে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো, প্রলয় সোম হিয়ার, কলকাতা ডিডি। উইল ইউ পুট মি টু মিস্টার রাজীব অরোরা? ইয়াপ, ক্রাইম ব্রাঞ্চ, দিল্লি। ফোনটা অফ করতেই প্রলয় দেখল সুধা একটু দূরে দাঁড়িয়ে আছে। বোধহয় প্রলয়ের কলটা শেষ হবার জন্যই। ইয়েস সুধা, বলো। স্যার, রাজীবের ল্যাপটপ খুলেছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি প্লিজ একবার কম্পিউটার রুমে আসতে পারবেন এক্ষুনি? মুখের উপর জলের ঝাপটা পড়তেই চোখ খুলল ঈপ্সিতা। সামনে কয়েকজন রোবটের মতো লোক, মাথার পেছনটায় বিষ ব্যথা। চোখ দুটো খুলতে ইচ্ছে করছে না, আঘাতের ঘোরটা কাটেনি এখনো। সামান্য ধাতস্থ হতেই বুঝল এটা কোনো কারখানার শেড। তার হাত দুটো জোর করে উপরে কোনো রডের সঙ্গে বাঁধা। পায়ের তলায় মাটি পাচ্ছে না। মাটি থেকে প্রায় 6 ইঞ্চি উঁচুতে ঝুলছে সে। সামনের একজন এগিয়ে এলো। ঈপ্সিতার দিকে পরিষ্কার ঠান্ডা গলায় প্রশ্ন করল লোকটা, আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করার নির্দেশ নেই, তবে আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিলে এই ছেলেগুলো আপনাকে ছিবড়ে করে দেবে। নির্দেশ? কে তোমরা? কি চাও? লোকটা হঠাৎ এগিয়ে এসে ঈপ্সিতার গলাটা এক হাতে চেপে ধরল। প্রশ্ন আমরা করব টিচার ম্যাডাম। ম্যাগনেট 5-এর হার্ড ডিস্কটা কোথায়? কিসের ডিস্ক? লোকটা এবার প্রচন্ড জোরে চড় মারল ঈপ্সিতাকে, তারপর পেছনে সরে গেল। ঈপ্সিতা দেখল দুজন মাসলম্যান লোভাতুর চোখে এগিয়ে আসছে তার দিকে। ঈপ্সিতা কিছু বলার আগেই তারা কোমর ধরে নিচের দিকে হ্যাঁচকা টান দিল। সেই টানে হাতের বাঁধন ছিঁড়ে মাটিতে পড়ল ঈপ্সিতা, কুঁকিয়ে উঠল। লোক দুটো এসে পুতুলের মতো তুলে নিয়ে তাকে কোণের দিকে রাখা বস্তাগুলোর উপর ছুঁড়ে ফেলে দিল। বাকি লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। এই লোক দুটো উঠে গেল বস্তাগুলোর উপর, ঠেলে শুয়ে দিল ঈপ্সিতাকে। একজন ছড়াক করে কামিজের বাঁ কাতের অনেকটা টেনে ছিঁড়ে দিল, অন্যজন বাকি পোশাক ছিঁড়তে উদ্যত। না না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি জানি না কি বলছো তোমরা। ছাড়ো, ছাড়ো আমায়। লিভার লিভ। আদেশটা এলো সামনে দাঁড়ানো লোকগুলোর পিছন থেকে। এ দুটো নরপশু সহজে ছাড়ত না, এদের মায়া দয়া বলে কিচ্ছু নেই। তাও আদেশ পেয়ে অনিচ্ছা সত্ত্বেও থেমে গেল। একজন ঈপ্সিতার মুচড়ে ধরা হাতটা ছেড়ে দিল, পাটা ছেড়ে দিল। আরেকজন নেমে দাঁড়ালো।
ঈপ্সিতা চোখ মুছে উঠে বসল। লজ্জায় অপমানে থরথর করে কাঁপছে সে। পোশাকগুলো কোনো মতে ঠিক করে ঢাকার চেষ্টা করলো ছেঁড়া অংশগুলো। ধীরে ধীরে নেমে এলো বস্তাগুলোর উপর থেকে। ডান হাতটা মুচকে দিয়েছে ওরা। চোখ তুলে সামান্য তাকাতেই প্রচণ্ড শকড হলো সে। টনি, তুমি? সরি ডার্লিং, প্রায় 7 বছর পর দেখা, তাও এই অবস্থায়। তবে সত্যি বলছি, এখনো তুমি সেই সেদিনকার মতোই সমান আকর্ষণীয়। ঈপ্সিতার জ্বলন্ত চোখ দেখে একটু থেমে গেল টনি। ঈপ্সিতা বুঝতে পারছে না তার প্রাক্তন প্রেমিক টনি বোস এখানে কেন, আর সেই একে রাজীবের পৈতৃক বাড়িতে গোপনে থাকতে সাহায্য করেছিল। এবার এরা কি করবে তাকে নিয়ে? ম্যাগনেট 5 সফটওয়্যার এদের হাতে দিলে সর্বনাশ, আর পেলেও এরা কি সুস্থ অবস্থায় ছাড়বে না মনে তো হয় না। সবকটা লোভী নেকড়ের দল। এখন দরকার খুব ঠান্ডা মাথায় এখান থেকে যে কোনোভাবে বেরোনো, আর যেভাবেই হোক লালবাজারকে ইনফর্ম করা। তারপর টনি ঈপ্সিতার কাছে এলো, কাঁধে হাত রেখে বলল, তোমার এই অবস্থার জন্য আমি পুরোপুরি দায়ী নই। আমিও একজন আজ্ঞাবহ দাস মাত্র। আমি নিরুপায়। তোমার কোনো উপকারেরই ঋণ আমি শোধ করতে পারবো না। এরা যেটা চায় সেটা এদের দিয়ে দাও, তা না হলে এরা কত দূর যেতে পারে তার কোনো ধারণা নেই। তো ম্যাগনেট 5-এর হার্ড ডিস্কটা এদের দিয়ে দাও। আমি তোমায় এই ক্ষুধার্ত নরখাদকদের হাতে নষ্ট হতে দেখতে পারবো না ডিয়ার। ইটস টু টাফ। ঈপ্সিতা দাঁতে দাঁত চেপে বলল, টনি, তোমার মরণ আমার হাতেই। ওকে, আমি ম্যাগনেট 5-এর ইনফোটা দেব, কিন্তু সেটা শুধু তোমাকে, তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে। তার আগে এই জানোয়ারের দলগুলোকে এখান থেকে চলে যেতে বলো। সরাও, এক্ষুনি আমার সামনে থেকে সরাও এই ঈপ্সিতার গলার স্বরে কিছু একটা জাদু ছিল। টনি এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলল, বেশ, আমরা আলাদা ঘরে বসে কথা বলতে পারি। তবে ম্যাগনেট 5-এর সঠিক ইনফো না পেলে কিন্তু এরা আমাকেও ছাড়বে না। আর তোমাকে তো। একটা ছোট্ট স্টোর রুমের মতো ঘর, একটা টেবিল ঘিরে 3টে লোহার চেয়ার পাতা, পাশের ধুলো ঢাকা কাঁচের জানলা দিয়ে হালকা আলো আসছে। ঘরের মধ্যে একটা ধোঁয়াটে পরিবেশ। টনি আর দুজন লোক ঈপ্সিতাকে প্রায় টেনে নিয়ে এলো সেই ঘরের মধ্যে। চেয়ার দেখিয়ে বসতে বলল, বেশ, কিন্তু দরজাটা বাইরেই থাকবে, সুতরাং। আমি জানি তুমি আমায় চেনো, আমিও কিন্তু বাস্তববাদী মেয়ে। এই পরিস্থিতিতে কোনো রকম হঠকারিতা বা বোকামি করার মতো ইম্যাচিওর্ড মেয়ে কিন্তু আমি নই। শুনে খুশি হলাম। টনি ইশারা করতেই লোক দুটো গিয়ে বাইরে দাঁড়ালো। টনি দরজাটা ঠেলে ভেজিয়ে দিল। ঈপ্সিতাকে একটা গাড়ির সিট টাওয়েল দিয়েছে এরা। নিরুপায় হয়ে ছেঁড়া কামিজ ঢাকতে সেটাই জড়িয়ে বসেছে সে। হ্যাঁ, এবার বলো, সেই হার্ড ডিস্কটা কোথায়? বলবো, আমি ছাড়া এটা কেউ জানে না, কিন্তু তার আগে আমার দুটো জিনিস জানার আছে। বলো বলো, সময় খুব কম। প্রথমত, তুমি কোনো এজেন্সির হয়ে ম্যাগনেট 5-এর জন্যই তো নেপাল হয়ে এদেশে এসেছো, সেটা বুঝলাম, কিন্তু আমাদের দেশের বাড়িতে দুদিন থাকতে চাইলে কেন? কারণ আমার মনে হয়েছিল রাজীব ওখানেই কোনো সেফ জায়গায় কিছু লুকিয়ে রেখেছে। সম্ভাব্য জায়গায় খুঁজে দেখলাম, নেই। থাকলেও আমি পাইনি। নেক্সট। তুমি কি জানো রাজীবের তৈরি করা এই ম্যাগনেট 5 সফটওয়্যার প্রোগ্রামটা কি? না, আমার সবটা জানার কোনো প্রয়োজন নেই। তবে মনে হয় অটো ভাইরাস জাতীয় কিছু একটা হবে। আমার কাজ হার্ড ডিস্কটাকে নিয়ে আমার ক্লায়েন্টকে দিয়ে দেওয়া। ব্যাস, অনেক কথা হয়েছে, এবার বলো। রাজীব খুব সাবধানী ছিল। ওর মৃত্যুর পর ওরই পাঠানো একটা রেজিস্ট্রি চিঠিতে সবটা জানতে পারি। হার্ড ডিস্কটা প্রতাপ বলে একজনের কাছে আছে। হোয়াট? কে সে? কোথায়? কুল ডাউন টনি, প্রতাপ জানেও না সেটা কি। ওর কাছে একটা টেডি বিয়ারের মধ্যে ওটা আছে। হোয়াট এভার, সেটা আমার চাই। আর তারপর? কি তারপর? আমায় খুন করবে তো? সত্যি বলতে আমার কাছে সেই রকম অর্ডারই আছে। তবে তোমায় আমি পালাতে সাহায্য করতে পারি, আর আজকের রাতটা আমরা কোনো হোটেলেও কাটাতে পারি।
ইপসিতা অক্সফোর্ডে পড়ার সময় থেকে টনিকে চেনে। এই সাদা মিথ্যে বলছে, হোটেলে ফুর্তি করেই তাকে খুন করবে। এরা এসব কাজে কোনো সাক্ষী রাখবে না, কারণ সেটা বোকামি। ঠান্ডা মাথায় বলল, আমার ব্যাগ আর মোবাইলটা একবার এনে দাও, আমি প্রতাপকে এক্ষুনি ফোন করছি। টনি দরজার কাছে গিয়ে বাইরে কিছু বলল, তারপর ফিরে এলো। দেখো ইপসিতা, পুরনো সম্পর্কের জেরে আমি কিন্তু তোমায় এই নরখাদকদের হাত থেকে বাঁচালাম, ভালো ব্যবহার করছি। হার্ড ডিস্কটা পেলে হয়তো তোমাকে মৃত্যুর হাত থেকেও বাঁচাবো। আশা করি তুমি কোনো চালাকি করবে না, রাইট? চালাকি করার থাকলে আমি তোমায় হার্ড ডিস্কটার কথাই বলতাম না। ওরা আমায় ছিঁড়ে খেলেও না। তুমি নিশ্চয়ই আমার জেদ ভোলনি। একজন ইপসিতার ব্যাগ নিয়ে এসে টেবিলের উপর রাখলো। ইপসিতা মোবাইলটা বের করলো, নাম্বার স্ক্রল করে ডায়াল করলো। হ্যালো প্রতাপ, রাজীব তোমায় একটা টেডি দিয়েছিল, মনে আছে? হ্যাঁ সেটা, ওটা আমার চাই। হ্যাঁ হ্যাঁ দরকার আছে, মারাত্মক দরকার। সেসব পরে বলবো। শোনো, আমি তোমায় আধা ঘন্টা পর জানাচ্ছি কোথায় আসতে হবে। ফোনটা খোলা রেখো। হ্যাঁ, আমার ফোনও খোলাই থাকবে। কথা শেষ করে মোবাইলটা উপর করে টেবিলে রাখলো ইপসিতা। টনির দিকে সোজা তাকিয়ে বলল, এবার তোমায় বলি ওই ম্যাগনেট পাইপটা কি। তবে রাজীব হলে ভালো বলতে পারতো। দেখো, আমি কেমিস্ট্রি ছাড়া অন্য কিছু ভালো বুঝি না। আমি এটুকু জানি, রাজীব একটা ইউনিক সফটওয়্যার প্রোগ্রাম বানিয়েছিল। সিসি নাকি একটা ভাইরাসের সঙ্গে মিশিয়ে একটা বিশেষ আপগ্রেডেড হ্যাকিং সফটওয়্যার, যেটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো দেশের সামরিক তথ্য এক লহমায় হ্যাক করে নেওয়া যায়। আর ভাইরাল এফেক্ট ক্লিয়ার করতে করতে সেটা আবার আনহ্যাকও করে দেওয়া যায়। কিন্তু গোলমালটা তখনই ধরা যাবে না। দেখো, কেন বানিয়েছিল সেটা আমি জানি না, হয়তো নিজের খেয়াল খুশিতে। কিন্তু ও চরম ভুল করেছিল এই ব্যাপারটা অস্ট্রেলিয়ায় ওর এক স্কুল ফ্রেন্ডকে জানিয়ে। বোধহয় তখনই কিছুভাবে একটা লিক হয়। ডার্ক ওয়েবের অনেক ক্লায়েন্ট কন্ট্যাক্টও করতে থাকে। স্পাই বা এজেন্টদের কাছে এটা তো একটা লোভনীয় বস্তু। কিন্তু রাজীবের ভয়ঙ্কর দিকটা বুঝে গেছিল বলেই ও ওটাও কাউকে দেয়নি। দুর্ভাগ্যবশত হার্ড ডিস্কটা নষ্ট করার আগেই রাজীব। সুতরাং কটা পয়সার জন্য তুমি এটা অন্যের হাতে তুলে দেবে? আরে তুমি এটা পেলে পুরো মালামাল হয়ে যাবে। এবার চয়েস তোমার। টনি এতক্ষণ বোবার মতো দাঁড়িয়ে ইপসিতার কথা শুনছিল। এসব তো সে জানেই না। হার্ড ডিস্কটা পেলে তো সত্যি মালামাল হয়ে যাবে সে। এ যেন মেঘ না চাইতেই জল। টনির অস্থিরতা চোখে পড়ল ইপসিতার। তার কিছুটা সময় লাগবে। আমায় এক কাপ কফি বা চা খাওয়াতে পারো টনি? ফোনটা কম্পিউটার রুমেই এসেছিল। নাম্বার দেখে কানে লাগিয়ে কিছুক্ষণের জন্য হকচকিয়ে গেছিল প্রলয়। তারপর সামলে নিল। ইপসিতা ফোনটা বন্ধ করেনি। সব কথাই পরিষ্কার শুনতে পাচ্ছে সে। মোবাইল লোকেশন ট্র্যাক করছে সুধা। সত্যি সিরিয়াস কিছু না হলে ইপসিতার মতো মেয়ে এভাবে প্রতাপ বলে ফোন করতো না। আর রাজীব সেনের ল্যাপটপ থেকে ম্যাগনেট পাইপ সম্বন্ধে যেটুকু কনফিউশন ছিল সেটাও পরিষ্কার হয়ে গেল। এখন জানতে হবে ইপসিতা কোথায় আছে। ইপসিতাকে চা দেওয়া হয়েছে। চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না তার। সে শুধু কিছু টাইম দিচ্ছে পুলিশকে। যদি লোকেশন ট্র্যাক করতে পারে, এই যাত্রায় সে হয়তো বেঁচে যাবে। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। একজন দরজা খুলে ঘরে ঢুকল। ইপসিতা হাতের মুঠো শক্ত করল। এই লোকটাকে চিনেছে সে। হাত মুচড়ে ধরেছিল লোকটা। লোকটা দরজায় ছিটকিনি লাগালো। ইপসিতার দিকে আর চোখে তাকিয়ে একটা সিগারেট ধরালো। ইপসিতা কাঠ হয়ে বসে। পুলিশ এত কেন দেরি করছে? তাহলে কি লোকেশন ট্রেস করতে পারেনি? ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে ইপসিতা। চারিদিক দেখে বুঝল বেরোবার আর পথ নেই। সে ফাঁদে পড়েছে। কিন্তু লোকটা এসছে কেন? সব কৌতূহলের উত্তর লোকটা নিজেই দিল। অন্যদিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আধো হিন্দিতে বলল, তো বহুত সানি লড়কি है, बहुत सानी। ও মোবাইল সে পুলিশকে ফোন করেছো? আমরা পুলিশের অফিসের নাম্বার চিনি। হ্যাঁ, टॉनीर संगे मिले गेम खेलते चाहो? हाँ, गेम। पुलिस के आने से पहले तुम लोगों का क्या हाल करता हो देख लो।
কথাগুলো শুনে ঠোঁট ফাঁক করে কি একটা বলতে গেল ইপসিতা, কথা খুঁজে পেল না, ঢোক গিলল। লোকটা সিগারেটে শেষ টান দিয়ে ফেলে দিয়ে এগিয়ে এসে ইপসিতার গালে সাংঘাতিক জোরে একটা থাপ্পড় মারল। চেয়ার শুদ্ধ উল্টে পড়ল ইপসিতা। হামাগুড়ি দিয়ে টাওয়েলটা কুড়িয়ে পিছোতে পিছোতে দেওয়ালে গিয়ে পিঠে ধাক্কা খেল। লোকটা এগিয়ে এসে এক ঝটকায় বুকের টাওয়েলটা টেনে ছুঁড়ে দিল, দেওয়ালে ঠেসে ধরে মাথাটা পেছনে ঠুকে দিল। পৃথিবীটা যেন টলি ঘুরে গেল। ব্রুটাল আক্রমণে আতঙ্কে শিউরে উঠল ইপসিতা। এই দানবকে বাধা দেওয়ার শক্তি তার নেই, কিন্তু যা থাকে কপালে বলে ডান হাঁটুটা বিদ্যুৎ বেগে তুলে নিল ইপসিতা। লোকটা একটা আক শব্দ করে তলপেট চেপে বসে পড়ল। ইপসিতা লোকটাকে ছিঁড়ে ডিঙিয়ে টাওয়েলটা কুড়িয়ে দরজার কাছে পৌঁছল। ছিটকিনি খুলে বাইরের হলঘরটায় বেরোতেই থমকে গেল। প্রলয় সোম একজন লেডি কপ, কয়েকজন ইউনিফর্মড পুলিশ, তাদের হাতে ধরা পড়া শঙ্কিত বিধ্বস্ত টনি। ইপসিতা সোজা এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মারল টনির গালে। তারপর প্রলয়কে বলল, প্রলয়বাবু, আপনি কিছুটা বুঝেছেন, কিছুটা শুনেছেন, বাকি বাকি আরও কিছু কথা আপনাকে আমার বলার দরকার। শেষ ইচ্ছে হিসেবে রাজীব এই সবটাই গোপন রাখতে চেয়েছিল, সেটা ওর চিঠিতে স্পষ্ট লেখা। কিন্তু আমার মনে হয় এসব আর গোপন রেখে কোনো লাভ নেই। তবে তবে তার আগে এই জানোয়ারটাকে আমি মারতে চাই। আমার এই অপমান আর মোলেস্টের জন্য ওই দায়ী। সো প্লিজ। প্রলয় এক মুহূর্ত কিছু ভাবল, তারপর অন্যদের ইশারা করতে তারা টনিকে ছেড়ে একটু পিছিয়ে গেল। ইপসিতা এক সেকেন্ড স্থির তাকিয়ে রইল টনির দিকে। টনি কিছু বোঝার আগেই সমস্ত রাগ নিয়ে যতটা জোর আছে তাই দিয়ে টনির পেটে একটা ঘুষি চালাল ইপসিতা, তারপর মুখে। তারপর প্রলয়রা খুব উৎসাহী দৃশ্যটা দেখতে লাগলো। গ্রেপ্তারের পর মাঝে মাঝে এরা রেপ বা বলেস্ট ভিকটিমের হাতেই সেই অপরাধীকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়। এতে ভিকটিমের ট্রমাটা কেটে যায়। এটাও একটা থেরাপি। একজন কনস্টেবল ছোট ঘর থেকে সেই লোকটাকে বের করে নিয়ে যায়। প্রিজন ভ্যান আসছে, বাকিদের সঙ্গে এটাকেও তুলবে। ইপসিতা দরদর করে ঘামছে আর হাঁপাচ্ছে। সে টাওয়েলটা তুলে ভালো করে জড়িয়ে নিল। টনি মাটিতে পড়ে কাতরাচ্ছে, তলপেটে লাথি মারল ইপসিতা। এবার ছেড়ে দিন ইপসিতা, বাকিটা আমাদের কাজ। হ্যাঁ, এই স্কাউন্ডেলটাকে নিয়ে যান আমার সামনে থেকে, এক্ষুনি নিয়ে যান। আপনাকে এরা কোথায় অ্যাটাক করলো? ও হ্যাঁ, আমার গাড়িটা গল্ফ গ্রিনে পার্ক আছে, আপনারা একটু আমায় পৌঁছে দেবেন? শিওর, শুধু বলুন না, ম্যাগনেট 5 নিয়ে রাজীবের রেজিস্টার্ড চিঠির সেই ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ, আমার বাড়ির লকারেই আছে, আমি নিজেই ওটা আপনাকে দিতাম। আর হার্ড ডিস্ক? সেটাও, তবে তাতে কিছুই নেই। প্রলয়বাবু, আপনাকে আমার অনেক কথা বলার আছে। শুধু আপনার কাছে আমি একটাই প্রশ্নের উত্তর জানতে চাই, রাজীবের মৃত্যুটা কিভাবে হলো? স্যার, ব্যাপারটা একটু বেশি নাটুকে নয় কি? এই যে রাজীব কি একটা হ্যাকিং সফটওয়্যার বানালো, সেটা কাউকে বলল না, আবার একটা রেজিস্ট্রি চিঠিতে বিস্তারিত লিখে ইপসিতার নামে পোস্ট করে দিল, আর সেটা ইপসিতা পেল রাজীবের মৃত্যুর 3 দিন পর। আরও অনেক রহস্য আছে তন্ময়। ইপসিতা বলল প্রতাপের নামটা নাকি বানিয়ে বলেছিল। ওরকম কারোর কাছে কোনো টেডি বিয়ার নেই। আর ম্যাগনেট 5 সম্বন্ধে সে রাজীবের চিঠিতেই জেনেছে, কিন্তু হার্ড ডিস্কটা কোথায় সে জানে না। কিন্তু আমি জানি ইপসিতা অর্ধেক মিথ্যে বলছে। কিন্তু কেন? মৃত্যুর সময় রাজীবের সাথে গাড়িতে কে ছিল যে ঠিক টাইমে নেমে যায়? সে হলুদ শার্ট লোকটা কে? নিউ টাউনে হাই রাইজ বিল্ডিংয়ের ওপর থেকে ফেলে তাকে কে খুন করলো? তারপর মৃত্যুর আগে রাজীব কোন অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করে এবং কেন? মধুজা কে? তার নাম্বারটা ফেক আইডিতে কেন কেনা হয়েছিল? এই টনি যদি ইপসিতার স্টুডেন্ট জীবনের প্রেমিক হয়, এতদিন পর কাকতালীয়ভাবে সে ইপসিতার বরের কেস নিয়ে এখানে এলো কেন? আর রাজীবের লাস্ট কলার নিশীথ কি সত্যি ভজনের ছেলে? আর 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 তুমি বলো তন্ময়। আর আর মাথা খারাও তন্ময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেটাও খুব অদ্ভুত। এক যদি না রাজীব কোনো গুপ্ত কারণে ভজনকে চুপ রাখতে চায়, বা যদি গুড সুধা, আরো এগিয়ে যাও। ওই বাড়িটার কোনো বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে পড়ে, মানে এমন কোনো কিছুকে সিকিউর রাখার জন্য। ব্রিলিয়েন্ট তন্ময়,
সুধা কিন্তু তোমায় ছাড়িয়ে বেরিয়ে যাবে, সাবধান। থ্যাংক ইউ স্যার। কি তন্ময়, কি হলো? স্যার আমি তো বলছি ওই ইপসিতাকে কষিয়ে জেরা করুন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে স্যার। সে তো করতেই হবে, তবে মেয়েটা সাহসী কিন্তু। এই সিচুয়েশনের মধ্যেও ঠান্ডা মাথায় আমাদের কল করেছে, ওদের সঙ্গে লড়েছে। আরে স্যার সে তো আত্মরক্ষা, আপনি কিন্তু বরাবরই ইপসিতাকে একটু বাঁচিয়ে খেলছেন স্যার। মেয়েটা সুবিধে নয়, আপনাকে 3 বার কিনে বেচে দেবে, আরও অনেক কিছু গোপন করছে স্যার। আর এখনো খুলছে না। তাহলে আর কিছু নয়, কাল তো আমি ইপসিতার বাড়ি যাচ্ছি, বাকি কথা ওখানে। প্রায় 1 ঘন্টা ধরে স্নান করল ইপসিতা। মাথার পেছনে এখনো ব্যথা, গায়ে অনেকটা কেটে ছড়ে গেছে, ঘাড়ের কাছেও। রাগে শরীর জ্বলে উঠছে তার। এরকম একটা কিছু হবে আঁচ করেছিল সে। টনি যখন তাকে ফোন করে আশ্রয় চায় তখনই তো খটকা লেগেছিল ইপসিতার। এতদিন পরে টনি কেন? একসময় এই টনিকেই পাগলের মতো ভালোবাসত সে। পরে যখন টনি আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির জন্য লাস ভেগাসে ধরা পড়ে, স্বভাবতই সম্পর্ক চুকে যায়। তবে টনির সেই পুরুষালী শারীরিক আকর্ষণটা বোধ হয় কোথাও সুপ্ত আগ্নেয়গিরির মতো চাপা ছিল ইপসিতার ভেতরে। সেই অস্ত্রটাই কাজে লাগিয়েছে টনি। রাজীবের দেশের বাড়িতে দুবার ছুটেও গেছে সে। তখন যদি জানতো যে টনি ম্যাগনেট 5-এর জন্য এসেছে, তখনই পুলিশকে ইনফর্ম করে দিত। আর সেই টনি তাকে ভাড়াটে গুন্ডার হাতে এই নোংরা 3rd ডিগ্রি টর্চার করল। তার পিস্তলটা হাতে থাকলে টনিকে শ্যুট করত সে। বিয়ের ঠিক পরে পরেই এই স্পিঙ্ক 22 পিস্তলটা কিনে দিয়েছিল রাজীব। বলেছিল এটা ইপসিতার বডিগার্ড। এখন অবশ্য ওটা পুলিশের জিম্মায়। কাল প্রলয় এসে লাইসেন্স চেক করে ইপসিতাকে হ্যান্ড ওভার করবে। এবার সেই প্রলয় সোমকে ট্যাকেল করা। নিরুপায় হয়ে প্রায় অনেকটাই জানাতে হলো কলকাতা পুলিশকে। ওরা টনিকে জেরা করেও আরও কিছু জানবে। টনি একজন আন্তর্জাতিক গুপ্তচর, তার সঙ্গে ইপসিতার নাম জড়াক সেটা সে কিছুভাবেই চায়নি। কিন্তু এখন আর লুকোবার কোনো উপায় নেই। তবে প্রতাপের ব্যাপারটা পুরোপুরি চেপে গেছে সে, ম্যাগনেট 5-এর হার্ড ডিস্কটাও। প্রলয় কোনো এক মধুজার কথা জিজ্ঞেস করেছিল। কে সে? রাজীবের সাথে তার কি এত কথা হতো? পুলিশের আগেই তাকে বের করতে হবে, আর পারলে কাল ভোরবেলায় ভজনের কাছে যেতে হবে একবার। সে কি একটা চিন্তা করে ফোনটা উঠিয়ে নিল। রাত 10:12-তে ডোরবেল শুনে চমকে উঠল ইপসিতা। তাহলে এসে গেছে। ইপসিতার বাড়ির থেকে সাবধানী দূরত্বে একটা গাড়ি দাঁড়িয়ে, হেডলাইটটা বন্ধ। দুজন কালো পোশাক পরা মানুষ তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রেখেছে বাড়িটার দিকে। সল্টলেকের ছিমছাম নির্জন ব্লকে দোতলা কটেজ টাইপের বাড়ি। দোতলায় ইপসিতার ঘরে মৃদু পাওয়ারের আলো চলছে। নিচের তলায় শুধু মেন গেটের সামনে একটা ছোট্ট হলদে গার্ডেন লাইট। সেই হালকা আলোতেই দেখা গেল একজন এসে দাঁড়ালো, একটু অপেক্ষা করে বেল বাজালো। গাড়ির ভেতর দুজন একটু সোজা হয়ে বসল, নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। এই মুহূর্তে তাদের অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই। দেখল দরজা খুলে গেল। আগন্তুক নিঃশব্দে বাড়ির মধ্যে ঢুকে গেল। খুব চাপা স্বরে কথা বলল ওরা। দেখলে তো সুধা, কি বলেছিলাম আমি? কি বলেছিলে? ইপসিতা মেয়েটা কিছু একটা গেম খেলছে। তুমি মিলিয়ে নিও, এই রাজীবের খুনের মাস্টার প্ল্যান ওরই হতে পারে। আর টনি? টনি কোনো রাইভাল টিম হয়তো। বিদেশে তো অনেক কাণ্ডই করেছিল। আজ রাতে ইন্টারোগেট করবেন স্যার। ওকে। আর এই লোকটাকে কি মনে হয় তন্ময়? এটাকে তো মানে, হেই তুমি কি আমায় চাটছো নাকি বলো তো? হ্যাঁ, পাগল নাকি? হ্যাঁ, আমি তোমার হাঞ্চের সঙ্গে আমারটা জাস্ট মেলাচ্ছি। হাঞ্চ? কীরকম হাঞ্চ? লোকটার বাঁ হাতটা লক্ষ্য করেছিলে? বাঁ হাত? আরে এত দূর থেকে তো ঠিক কেন বলো তো? বাঁ হাতে একটা রং লাগা, কবজির কাছে। রং? কিসের রং? ব্লু কালার, সম্ভবত শুকিয়ে যাওয়া তেলের রং। ব্লু? তাতে কি এমন ব্যাপার আছে? কিছু না, হয়তো কোথাও রং টং করে। কিন্তু এমন তাড়া বা কোনো কারণে টেন্সড যে হাত মোছার সময় পায়নি। মানে এখানে আসাটা খুবই জরুরি। রং করে? হতে পারে কোনো গাড়ি বা গাড়ি, গ্যারেজ। সেই নিশীথ ছেলেটা? হতেও পারে, নাও হতে পারে। জাস্ট টাইম পাস করলাম, অনুমান। আরে সুধারানী, দারুণ মেলালে তো। আচ্ছা, দেখা যাক।
প্রলয় অফিসের চেয়ারে শরীরটাকে এলিয়ে বসল, এক এক করে সব পয়েন্টগুলো ঝালিয়ে নিতে লাগলো। রাজীব একটু বেশি ইন্ট্রোভার্ট লোক ছিল। খোলা মনের লোক হলে হয়তো ব্যাপারটা এত জটিল হয়ে দাঁড়াতো না। সফটওয়্যার প্রোগ্রামের নেশায় কিছু একটা বানিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠেছিল, আর সেই সফটওয়্যারটার ভয়াবহ ফলাফল বুঝে শিউরে উঠেছিল। ইপসিতার সঙ্গে রাজীবের কি একটা ঠান্ডা দূরত্ব সৃষ্টি হয়েছিল, তাই সেই মধুজা নামে কারোর সঙ্গে এত মাখামাখি? আর সেই কারণেই কি ভজনকে নিজে গিয়ে মাইনে দিয়ে আসা? কোথাও যেন একটা অনুমানের খোঁচা অনুভব করছে প্রলয়, কিন্তু ঠিক মেলাতে পারছে না। তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তো ছিল, তাই হয়তো ইপসিতাও তার জীবনে হঠাৎ করে ফিরে আসা সেই পুরনো প্রেমিক টনির প্রতি অমোঘ টান এড়াতে পারেনি। টনির দিকটা যতটা জটিল ভেবেছিল ততটা কিছু নয়। ইন্টারোগেশন থেকে অনেকটাই জট কাটল। ছেলেটা সত্যি ফ্রিল্যান্স ভাড়াটে এজেন্ট ছাড়া আর কিছুই নয়। রাজীবের ব্যাপারটা ডার্ক ওয়েবে লিক হওয়ার পরেই দুটো আন্তর্জাতিক দল থেকে সফটওয়্যার হাতানোর বরাত পায়। আবার সেই দুবাইয়ের ইন্স্যুরেন্স কোম্পানিও এক ভাড়াটে অবজারভার পাঠায় ইপসিতার উপর নজর রাখতে। বেনিফিশিয়ারি নিজেই ক্লায়েন্টকে খুন করলে তো আর কোম্পানি অতগুলো টাকা দেবে না, কিন্তু দুর্ভাগ্যবশত এই অযাচিত অবজারভেশন টনির কাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সুতরাং সেই হলুদ জামাকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। টনির ভাড়া করা গুন্ডাদের মধ্যেই কেউ নিশ্চয়ই মেরে ভোর রাতে হলুদ জামার লাশ ফেলে দেয় সেই নির্মীয়মান বিল্ডিংয়ের সামনে। আর রাজীবের স্ত্রী হিসেবে পুরনো প্রেমিকা ইপসিতার কানেকশনটা নেহাতি কাকতালীয় উপরি পাওনা। ইপসিতার একটা না চলা অ্যাকাউন্টও ইউজ করত। রাজীবকে বলে সেই অ্যাকাউন্টেই 5 লাখ টাকা ট্রান্সফারও করায় ইপসিতা। সেটা অবশ্য অন্য একটা কারণ ছিল নিশ্চয়ই, সেসব ইপসিতার থেকে জেনে নেওয়া যাবে। ওরা যখন অক্সফোর্ডে পড়ত। ভাবনায় ছেদ পড়ল, মোবাইলটা বাজছে, তন্ময়ের নামটা ভেসে উঠল। হ্যাঁ বলো। ওকে, না না একদম ফলো করার দরকার নেই, তোমরা সোজা ময়নাপুর পৌঁছে যাও। হ্যাঁ, ওরা একদম ওখানেই যাবে, আমি জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধরে নাও আজ রাতেই রাজীবের পৈতৃক বাড়িতেই জবনিকা পতন। প্রলয় ভাবল ফেলু মিত্তিরের পর এবার প্রলয় সোমের টেলিপ্যাথির জোরটাও একবার দেখা যাক। রাত যখন প্রায় 12:30, ময়নাপুরের কাদা মাঠের পাশে এসে থামল গাড়িটা। হেডলাইট নিভল, গাড়ির স্টার্ট বন্ধ হলো। অন্ধকারে ঠিক ভূতের মতো দেখাচ্ছে যেন সেন বাড়িটা। চারিদিকে ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। নিশীথের কথা মতো জগা বটতলার পরে একটা শর্টকাট ধরে নিয়েছিল ইপসিতা। প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা, আর সময় 2 বাঁচল। আর উত্তেজনায় ফাঁকা রাস্তা পেয়ে গাড়িটা একটু জোরেই চালিয়েছে সে। আমি কিন্তু কোনো খুন খারাপি চাই না নিশীথ, শুধু জিনিসটা চাই। আমার অস্ত্রটাও কিন্তু এখন পুলিশের জিম্মায়, তাই। ও আচ্ছা, হয়ে যাবে ম্যাডাম। বেশ, আমি কি এখন এখানেই ওয়েট করব নাকি? না না ম্যাডাম, আমি আগে যাই। বাবা কোথায় কি চাবি রাখে আমি সব জানি। যদি আমি ওটা পেয়ে যাই তো। আর যদি ভজন অন্য কোথাও সরিয়ে রাখে? সেক্ষেত্রেই বাবার সঙ্গে কথা বলতেই হবে ম্যাডাম। চাইলে তখন আপনিও আসতে পারেন। যেটাই হোক আমি মেসেজ করে দেব। ওকে, তুমি যাও তাহলে। গুড লাক। সম্ভবত কোনো প্যাকেট বা মোড়কের মধ্যে পাবে। আমি ওয়েট করছি এখানে। জিনিসটা কিন্তু আমার চাই। নিশীথ গাড়ি থেকে নেমে বেড়ালের মতো নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলল ইপসিতা। নিশীথ কেন অন্য কাউকেই এইসব ব্যাপারে একদম জড়াতে চাইছিল না সে। ছেলেটার নজর ভালো লাগেনি ওর। মেয়েরাই নজর চেনে। নিশীথ এই এরিয়ারই ছেলে। এভাবে নিরস্ত্র একা এত দূরে আসা বোধ হয় ঠিক হলো না, কিন্তু উপায় নেই। ভজনের ছেলে হিসেবে ওর একটা অ্যাডভান্টেজ আছেই। আর তাছাড়া সামান্য কটা টাকার বিনিময়ে কাজটা যদি নির্বিঘ্নেই হয়ে যায়, ক্ষতি কি? ম্যাগনেট 5 নিয়ে যে এত বড় একটা গোলমাল পাকিয়ে বসে থাকবে আঁচ করতে পারেনি ইপসিতা। বিদেশি গুপ্তচর সংস্থাগুলো খোঁজ খবর না নিয়ে ফালতু এত লাফালাফি করবে না। জিনিসটা কতটা ইউজফুল ওরা জানে। হয়তো ম্যাগনেট 5কে মাদার ইউনিট করে ওরা ডার্ক ওয়েবে আরও মারাত্মক কিছু হ্যাকিং অ্যাপ্লিকেশন ছেড়ে ব্যবসা করবে। তাই এটার ভ্যালু এখন আকাশ ছোঁয়া। টনির মতো প্রলয়কেও অনেক ভুলভাল তথ্য দিয়েছে ইপসিতা। প্রতাপ, টেডি বিয়ার কিংবা লকারে রাখা রাজীবের চিঠি, এই সমস্ত। রাজীবের ওই রেজিস্টার্ড চিঠিটা তো আগেই পুড়িয়ে ফেলেছে সে।
ওটা একটা মারাত্মক ডকুমেন্ট। কেউ যদি যত্ন করে রেখে দেয়, চোর গুন্ডা তো দূরের কথা, পুলিশ কি সরকার কি মিডিয়ার হাতে পড়লেও এসব অবধারিত লিক হতোই। আর ভারতে এসব তিল থেকে তাল ভাইরাল হতে একদিনও সময় লাগে না। এখন পুলিশের হাতে পড়ার আগে সফটওয়্যারটা ওর চাই। সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে ইপসিতা বুঝে গেছে রাজীব এই বাড়িতেই কোথাও ওটা লুকিয়ে রেখেছে। তাই হয়তো ভজনকে মোটা মাইনে দিয়ে এ বাড়িতে পাহারায় রেখে দিয়েছে। কিন্তু কোথায় সেটা? কোথাও বোধ হয় টিটি করে কোনো রাত চড়া পাখি ডেকে উঠল। নিশীথ এতটা দেরি করছে কেন? এই বাড়িতে একটা স্টোর আছে, স্টোর না বলে আবর্জনার ডাই বলা যেতে পারে। দক্ষিণ দিকের আধভাঙা পাঁচিলটা টপকে বাগানে নেমে এলো নিশীথ। একটু দম নিল। আগে ভজনের ঘরের দিকে যাওয়া দরকার। বন্ধ দরজার পাশে কান পেতে শুনল, না, কোনো শব্দ নেই, ঘুমোচ্ছে। নিশীথ বাড়ির পিছন দিকে এসে খুব চাপা আর তীক্ষ্ণ একটা আওয়াজ করল। কোনো প্রত্যুত্তর না পেয়ে একটু ভাবল। বিরক্ত লাগলো তার। তাহলে কি বকুলরা এখনো আসেনি? ওদের স্টোররুমের কাছেই ওয়েট করার কথা। ইপসিতার বাড়িতে যাওয়ার আগেই তো বকুলকে জানিয়েছিল যে আজ যেন বিকেল থেকে কোনো খদ্দের না ধরে। আর গনসাও বলেছিল টাইম মতো দুজনে চলে আসবে। মাঝে মাঝে বকুলের উপর খুব রাগ ধরে নিশীথের। এতগুলো টাকার ব্যাপার আর কোনো সময় জ্ঞান নেই। 300-400 টাকার খদ্দেরকেও ছাড়তে পারে না। বকুলই তো চেয়েছিল এইসব কাজ ছেড়ে অন্য কোথাও গিয়ে সংসার করতে। তাহলে দূরশালা, যেখানে যা খুশি করুক। একথা ভেবেই নিশীথ একা কাজটা করবে ঠিক করল। জিনিসটা পেলে এরা তো টাকা দেবেই, আর ইপসিতা মেয়েটাকেও বকুলের ডেরায় নিয়ে গিয়ে ফেলবে। ওখানে ঝাড়খণ্ডের পার্টি রেডি রয়েছে। বলাও আছে ইপসিতা মেয়েটাই সাক্ষী। পাচার হয়ে নেপাল চলে গেলে আর চিন্তা নেই, পুলিশের নাগালের বাইরে, আর তার টাকাও পাবে সে। আর এত সব কাজের জন্যই সব প্ল্যান করে বকুল আর গনসাকে ডেকেছিল। আরেকবার পাখিটা ডাক দিল, না, এবারও কোনো সাড়া পেল না। যাক, আসেনি মনে হয়। মরুককে। স্টোররুমের দিকে এগোলো নিশীথ। এদিকে অন্ধকারে চুপচাপ বসে থাকতে থাকতে ইপসিতার বোধ হয় সামান্য তন্দ্রা মতো এসেছিল। স্নিকারটা খুলে পা দুটো টান করে ড্রাইভারের সিটটাকে পেছনে হেলিয়ে গা এলিয়ে বসেছিল। মাথার পেছন দিকটা এখনো একটু চিনচিনে ব্যথা। উফ, আর কতক্ষণ? এসি বন্ধ, কাঁচটা আধ খোলা। খুব সুন্দর একটা ঘুম পাড়ানি হাওয়া দিচ্ছে, কিন্তু ঘুমুলে তো চলবে না। ড্যাশবোর্ড খুলে একটা সিগারেটের প্যাকেট বের করল। আগে স্মোক করতো সে, কিন্তু এখন খুব কম। এটা বোধ হয় ওই স্কাউন্ড্রেল টনিটার প্যাকেট। যদি ঘুমটা একটু কাটে। প্যাকেটটা খুলতেই একটা পিপ পিপ করে চাপা শব্দ হলো। এত নিস্তব্ধতা না থাকলে হয়তো কানেই আসতো না শব্দটা। কিসের শব্দ? মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখল ইপসিতা। একটা সাধারণ ডাচ সিগারেটের প্যাকেট। প্যাকেটের মধ্যে 5-6টা সিগারেট। সেগুলো বের করলো সে। না, ভেতরে আর কিছু নেই। আঙুল ঢুকিয়ে এদিক ওদিক চাপ দিতেই ছোট্ট শক্ত মতো কিছু একটা ঠেকল। রাংতাটা ছিঁড়ে একটা ছোট্ট মাইক্রো চিপ পেল সে। কিসের চিপ? টনির সেই এজেন্সি কি এটা দিয়ে টনিকে ট্রেস করত? সর্বনাশ! তাহলে তো তারা ইপসিতাকেও ট্রেস করছে। আর এইবারের লোকেশনটাও। এটাকে এখনই নষ্ট করা দরকার, এক্ষুনি। মোবাইলের টর্চটা চট করে নিভিয়ে অন্ধকারে চারিদিকে দেখল একবার ইপসিতা। না, কেউ কোথাও নেই। গাড়ির দরজা খুলে খালি পায়ে লাফিয়ে নামল। স্নিকার পরার সময় নেই। বাইরে বেশ ঠান্ডা। কাদা মাঠ এখনো অনেক শুকনো হলেও কাদা মাটিটা খুব নরম। মাঠের এদিকটা গাছপালা প্রায় নেই। দৌড়ে বাদিকটায় চলে এলো ইপসিতা। ছোট্ট একটা ডোবা বা পুকুর মতো থাকার কথা। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু থাকার কথা। মোবাইলটা সঙ্গে রয়েছে, কিন্তু হুট করে টর্চ জ্বালানোটা ঠিক হবে না। পায়ের তলায় কিছু ভিজে ঘাস অনুভব করল সে। তার মানে সেই ডোবার ধারের কাছেই চলে এসেছে। চিপটা দাঁতে কামড়ে বেঁকিয়ে ভেঙে এগোতে লাগলো পা ঘষে ঘষে। হঠাৎ করে হাঁটু জলে নেমে গেল। টাল সামলানো মুশকিল। নিচের শ্যাওলায় পা স্লিপ করে যাচ্ছে। দুহাত পাখির ডানার মতো ছড়িয়ে দাঁড়াতে চেষ্টা করলো সে। না, দাঁড়ানো যাচ্ছে না। পা দুটো ডুবে যাচ্ছে। পায়ের পাতার উপর দিয়ে কিছু একটা সরসর করে সরে গেল। সাপ নাকি? যদিও ইপসিতা জানে কোনো জলজ সাপের বিষ থাকে না।
যতদূর সম্ভব অন্ধকারে দৌড়ানো চিপটা ছুঁড়ে ফেলল। বোধহয় একটা মৃদু ছল করে আওয়াজও হলো। ইপ্সিতা একটু দম নিল। এখন এ বাড়ির আশেপাশে ওরা কেউ আসার আগেই তাদের বেরোতে হবে এখান থেকে। নিশীথ কি করছে কে জানে। এবার নিজেই সে ঢুকবে সেন বাড়িতে। হঠাৎই জলে নিচে শ্যাওলায় পা স্লিপ করে হর করে অনেকটা নিচে হরকে গেল ইপ্সিতা। স্টোর রুমটার কাছে আসতেই নিশীথের মনে হলো কিছু একটা গোলমাল লাগছে। কেন মনে হলো জানে না, তবে ঘাস পাতার উপর দিয়ে কি কেউ হেঁটে গেল? কেউ কি আছে এখানে? পকেটে হাত দিয়ে ছোট্ট ফোল্ডিং ছুরিটা বের করলো। জায়গাটা তার চেনা, গনসাবা কেউ তার উপর চালাকি করতে পারবে না। হঠাৎ একটা শব্দ কানে এলো তার। বাড়ির বাঁদিকে ডোবাটায় কেউ নেমেছে। চাপা কিন্তু স্পষ্ট জলের শব্দ শুনতে পেল সে। আর তখনই একটা বলিষ্ঠ হাত নিশীথের কাঁধে হালকা চাপড় দিল। চমকে উঠল নিশীথ। হাতের এই খেলনাটা ফেলে দাও মেকানিক বাবু। আমাদের হাতে অগ্নি খেলনা রয়েছে, 4টে লাশ ফেলে দিয়েছি। তার মধ্যে তোমার একজন সঙ্গিনী মেয়েটি শহীদ হওয়ার আগে আমাদের অনেকগুলো মূল্যবান ইনফরমেশনও দিয়েছে। এখন তুমি যদি 5 নম্বর লাশ না হতে চাও, একদম ভালো ছেলে হয়ে থাকো, ঠিক আছে? হাতরে হাতরে জল থেকে উঠতে চেষ্টা করছে ইপ্সিতা। আবার হড়কে নেমে যাচ্ছে কোমর জলে। হঠাৎ 2-3টে জোরালো টর্চের আলো এসে পড়ল ইপ্সিতার উপর। একটা ঠান্ডা গলা শোনা গেল। আসুন মিসেস সেন, চিপটাকে ফেলার জন্য আপনি বৃথাই এত কষ্ট করলেন। আমরা তো সেই কখন থেকে এখানে আপনাদের জন্য ওয়েট করছি। নিন, আমার হাতটা ধরুন তো, ধরে উঠে আসুন। এই তো। ইপ্সিতা নিরুপায় হয়ে লোকটার হাত ধরল। লোকটা প্রায় টেনে তুলল তাকে। লোকটাকে সে চেনে না। টর্চের আলোয় পেছনের অন্য লোকগুলোকেও দেখা যাচ্ছে না। ইপ্সিতার পোশাকটা পুরো শ্যাওলা আর কাদায় মাখামাখি। ভাঙা শামুক গুগলিতে পায়ের তলাটা কেটে গেছে। মোবাইলটাও ভিজে গেছে কিনা কে জানে। হাতে ধরা ছিল। এরা কারা? এরা কি সেই টনির এজেন্সির লোক নাকি অন্য কোনো দল? লোকটা ইপ্সিতার থুতনিটা ধরে বলল, নিন ম্যাডাম, এবার গুড গার্লের মতো আমার সঙ্গে বাড়ির ভেতরে চলুন তো। অনেক কাজ আছে, আর সেটা ওই লালবাজারের টিকটিকিগুলো আসার আগেই করতে হবে। ইপ্সিতার গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে সুধা। তন্ময় ওপাশে স্যারকে কল করছে। ইপ্সিতারা কিভাবে এত তাড়াতাড়ি পৌঁছে গেল ভাবছে সে। হয়তো অন্য কোনো রাস্তা নিয়েছিল। গাড়ির মধ্যে ড্রাইভার নিচের সিটে একটা সিগারেটের প্যাকেট আর 5-6টা সিগারেট আর একটা স্নিকার, সম্ভবত ইপ্সিতারই। কিন্তু কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। চারিদিকে ঝিঁঝির ডাকের শব্দ আর খুব ক্ষীণ জলের ছলাৎ ছলাৎ শব্দ যেন শুনতে পেল সুধা। সুধা সার্ভিস গানটা বের করে দুহাতে উঁচু করে ধরল। পেছনে তাকিয়ে দেখল তন্ময় হেঁটে আসছে। কি হলো সুধা? ওদিকে কি কেউ আছে তন্ময়? স্যারকে বলল। স্যার আসছে, ফোর্সও আসছে। স্যার কিন্তু এখনই কিছু করতে বারণ করেছে আমাদের। ঠিক আছে, তুমি এদিকটা দাঁড়াও, আমি টুক করে একবার বাঁ দিক দিয়ে ঘুরে আসি। ওকে, তবে সুধা। আরে জানি, নো অ্যাকশন, অনলি চোখে দেখা। তন্ময় গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। সুধা ট্রেন্ড কপ, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। সামান্য হপ করে যেতে যেতেই চোখটাকে কয়েকবার ছোট আর বড় করে নিয়ে অন্ধকারটা সামান্য সয়ে নিল সুধা। এটা একটা মেডিটেশন থেরাপি। অন্তত দৃষ্টি কিছুটা পরিষ্কার হয়। এদিকটা গাছপালা প্রায় নেই, একটু জলা জমি আর ঝোপড়া। তারই একটার পেছনে দাঁড়িয়ে সুধা দেখল 3-4 জন সম্ভবত কোনো মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতরে। ইপ্সিতা কি? এত দূর থেকে স্পষ্ট বোঝা গেল না, তবে হাইট আর দেহের গরম দেখে তো। সুধা একটু শক্ত হয়ে গেল। ঠিক পেছন থেকে কোমরের কাছে কেউ একটা গান ধরেছে। খুব সাবধানে মাথাটা ঘুরিয়ে বুঝল পেছনের লোকটা একটু লম্বা। সেই হিসেব করে সামান্য হপ মেরে লোকটার থুতনিতে একটা ব্যাক হেড মারল। লোকটা চলে যেতেই বিদ্যুৎ গতিতে ঘুরে সুধা ডান হাঁটু চালালো লোকটার তলপেটে। একটা আঁক শব্দ করে সামনের দিকে একটু কুঁকড়ে গেল লোকটার। সঙ্গে সঙ্গেই সুধার একটা নকআউট পাঞ্চ। 3 সেকেন্ড স্থির থেকে লোকটা কাটা কলা গাছের মতো পড়ে গেল। সুধা তার গানটা জামার নিচের হোল্ডারে রেখে একটা ছোট্ট ওয়ার্ম আপ জগ করে ঘুরে দাঁড়ালো। না, লোকটা উঠল না। সামনে তন্ময় বোধহয় আওয়াজ পেয়ে গিয়ে এসেছে। সুধা, আমি তোমাকে বলেছিলাম। কিছু করার নেই তন্ময়, এটা সিম্পল সেলফ ডিফেন্স, নাহলে ও আমায় শ্যুট করতো।
যাই হোক, এবার ইপসিতাকে কে বা কারা ভেতরে নিয়ে গেল আর আমরা দাঁড়িয়ে এরকমভাবে গল্প করব? সেরকমই তো অর্ডার আছে। চলো আগে একবার একে সার্চ করে দেখি। ওই পকেটটা দেখো, ওই পকেটটা দেখো, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। সুধা পড়ে থাকা লোকটাকে সার্চ করতে লাগলো। নিশীথকে দুজন স্টোররুমটায় নিয়ে এলো। ঘরের মাটিতে একটা ছোট পেট্রোম্যাক্সের আলো রাখা। প্রথমে চোখে পড়ল পুরনো তেলের ড্রাম আর কয়লার বস্তার পাশে পড়ে থাকা বকুলের ক্ষত বিক্ষত মৃতদেহটা। পাথর হয়ে গেল নিশীথ। গনশাকে বোধহয় অন্য কোথাও মেরে ফেলে রেখেছে। ঘরে 3 জন লৌহ মানব দাঁড়িয়ে। নিশীথ বুঝল এরা তাকেও মারবে, আর তখনই আরো 2 জন ইপসিতাকে টানতে টানতে ঘরে এনে দাঁড় করালো। ইপসিতা প্রথমে নিশীথকে দেখল, তারপর বকুলের লাশটা দেখেই শিউরে উঠল। কি নৃশংস খুন! খুব শক্ত ধাতের মেয়ে ইপসিতাও যেন কেঁপে উঠল ভেতর থেকে। এরাও কি তাকে এভাবেই মারবে? কিন্তু এরা চাইলে তো ম্যাগনেট 5টা এদের হাতে দিতে পারবে না। সে জিনিসটা তো নিজেই পায়নি এখনো। প্রাণপণে ছুটছে রঘু। পেছনে যে লোকটা তাড়া করে আসছে তাকে খুব একটা সুবিধের মনে হচ্ছে না। শালা লোকটা কি খোঁচর নাকি ভেদর ভাড়াটে গুন্ডা? সামনে ওই নীলপাড়াটা পেরিয়ে গেলে অবশ্য আর কিছু করতে পারবে না, কারণ ওটা রঘুদের এলাকা। এক ডাকে 50 জন জড়ো হয়ে যাবে। নীল জামা পরা লোকটাকে মালের ঠেকে দেখেই সন্দেহ হয়েছিল রঘুর। এরম চোপা তো এই তল্লাটে সে দেখেনি আগে। কিরকম যেন ঠান্ডা পাথরের মতো চোখ। আর সে বেশ বুঝতে পারছিল দূরের টেবিলে বসে থাকা লোকটা সবকটা ভিড় ছেড়ে তাকেই নজর করছে। এমনিতেই আজ মেজাজটা খিচুড়ি হয়ে আছে। বকুলটা যে ঘরে তালা মেরে কার সঙ্গে ফুর্তি করতে গেছে কে জানে। তার আজ তো মুড ছিল বকুলের সঙ্গে সন্ধেটা কাটাবে। শালা টাকাও এনেছিল। পুরো খিচাইন মেরে দিল বকুলটা। দালাল গণেশটাকেও খুঁজে পেল না। বকুল না হোক অন্য কারুকে যদি পাওয়া যেত। দূর দূর, বেজার মুখে গ্লাসের শেষ মালটা এক ঢোক গেলার মুখেই বাঁ কাঁধের উপর একটা ঠান্ডা হাত পড়ল। সেই লোকটা। কিরে ভাই, হ্যাঁ এতগুলো টাকা মেরে দিলি? কথাটা শুনে কিরকম থম মেরে গেছিল সে। টাকাও? কোন টাকার কথা বলছে? ভেদর 25,000 টাকা সে দেয়নি। ওদিকে সেই মার্ডারটার অ্যাডভান্সটা একরকম মেরেই দিয়েছে সে। বকুলের পেছনেই তো উড়ে গেছে। আর ছোটোখাটো টাকা তো অনেকেই পায়। আর সেই প্রমোটিংয়ের মিটমাট কেসটা রঘু আর এক মুহূর্ত বসেনি। লোকটা ঠিক বুঝতে পারেনি রঘু কোনো কথা না বলেই পালাবে। 2টো চেয়ার উল্টে একজনকে ধাক্কা মেরে জোরে হাঁটা লাগিয়ে দিল সে। লোকটাকে আসতে দেখে দৌড় মারল। নীলপাড়ার কাছে আসতেই পেছন থেকে মাজায় একটা ছোট্ট লাথি খায় রঘু। টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ে যায়। ঘুরে তাকাতেই দেখে সেই লোকটা একদম সামনে দাঁড়িয়ে মন দিয়ে একটা সিগারেট ধরালো। ইপসিতাকে একটা কাঠের চেয়ার এনে দেওয়া হয়েছে। 2 জন লৌহ মানব একরকম জোর করে বসিয়ে দিয়েছে তাকে। নিশীথ ছেলেটা দূরে কাঠ হয়ে দাঁড়িয়ে। আর স্টোররুমের এই রঙ্গমঞ্চে সেই ঠান্ডা গলার লোকটা বেশ নাটকীয় স্টাইলে ইপসিতাকে দেখছে। নিন ম্যাডাম, ফালতু সময় নষ্ট করাটা আমার মোটেই ভালো লাগে না। আর আমার মনে হয় একজন বুদ্ধিমতী মেয়ে হিসাবে আপনারও খেজুর করতে নিশ্চয়ই ভালো লাগে না? তাহলে আমরা সোজাসুজি পয়েন্টে কথা বলতে পারি কি? কি চান আপনারা? এই তো সোজা আর স্পষ্ট কথা। আই লাইক দিস, আই রিয়েলি লাইক দিস। আমি শুধু সেই হার্ড ডিস্কটা কিনতে চাই যাতে ম্যাগনেট 5-এর প্রোগ্রামটা করা আছে। সিম্পল। তার আগে আমার 2টো প্রশ্ন আছে। ও বাবা, প্রশ্ন? একটু কাইন্ডলি শর্ট প্রশ্ন করবেন, কারণ আমার হাতে না তেমন সময় নেই। প্রথমত, আপনারা কি কোনো এজেন্সির হয়ে ম্যাগনেট 5টা চাইছেন? আর দ্বিতীয়ত, ওটার হদিশ পেলে নিশ্চয়ই আমাকেও বেঁচে ফিরতে দেবেন না? ওই মেয়েটার মতো আমাকেও ব্রুটালি খুন করবেন? ইস, ছি 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 ছি, কি যে বলেন ম্যাডাম। আপনাকে খুন বা অত্যাচার কিছুই আমরা করতে চাই না। আমরা ওই টনির মতো গোদা কাজ করি না ম্যাডাম। আমরা শুধু বিজনেস করি। সেই নেপাল থেকেই টনির ওপর নজর রাখছি। জিনিসটাও পেলে সেটা আমরা ওর থেকে আদায় করে নিতাম। কিন্তু দেখলাম ওর থেকে আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট। আমরা একটু সরকারি এজেন্সির লোক। আমাদের হেড অফিস ইউরোপে। আর দুর্ভাগ্যবশত আমি বাঙালি। আর ম্যাগনেট 5টা আপনার তো কোনো কাজে লাগবে না, তাই আপনি ওটা নিজে হাতে আমাদেরকে দেবেন। আর আমরাও আপনার অ্যাকাউন্টে
অন স্পট একটা লামসাম অ্যামাউন্ট ট্রান্সফার করে দেব। ধরুন $30,000, বা আপনি যদি আরও চান ক্লিন অ্যান্ড ফেয়ার ডিল। বেশ, কিন্তু সেসব প্রসঙ্গ এখন সত্যি অবান্তর, কারণ আমি নিজেই জিনিসটা এখনো হাতে পাইনি। ওটা খুঁজতেই আজ এখানে আসা। বাহ বাহ বাহ, আপনি তো বেশ সোজা করে মিথ্যে কথা বলতে পারেন ম্যাডাম। বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি সত্যি হার্ড ডিস্কটা পাইনি। আমার হাজব্যান্ড একটা চিঠিতে আমায় ওটার প্রসঙ্গে লিখে জানায়, সেটা আমি হাতে পাই ওর মৃত্যুর পর। আর সেই চিঠিটাও আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু ওই হার্ড ডিস্কটা রাজীব কোথায় রেখে গেছে সেটা চিঠিতে লেখা ছিল না। তাহলে কিন্তু আমাদের অন্য পথ নিতে হচ্ছেই ম্যাডাম। মানে কি বলতে চাইছেন? মানে এই রোবট দুজন আপনাকে একটু মারধর করতে পারে, পোশাক টোশাকও ছিঁড়তে পারে, তারপর আশা করি সবার সামনে চরম নিগৃহীত হওয়ার আগেই আপনি সত্যটা বলে ফেলবেন ম্যাডাম। এরা তো ঠিক মানুষ নয়, আজ্ঞাবহ দানব আর কি। নিশীথের সঙ্গী মেয়েটাকে কিন্তু এরা আধ ঘন্টা ধরে তিলে তিলে মেরে ফেলেছে। উফ, সে দৃশ্য মনে পড়লে গা শিউরে ওঠে। এবারের বুড়ো কেয়ারটেকার, তার বউ, আর একজন কেউ তো ওরা। তাই বলছিলাম ম্যাডাম। ইপসিতা চোয়াল শক্ত করে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। ভজন আর তার বউকে এরা মেরে ফেলেছে। আপনি আমায় যা খুশি করতে পারেন, তবে আমি আবার বলছি, জিনিসটা এখনো আমি পাইনি। এই নিশীথ ছেলেটা হয়তো কোনো সম্ভাব্য গুপ্ত জায়গা জানে। লোকটা ধা করে নিশীথের দিকে ঘুরল। নিশীথ যেন একটু কেঁপে উঠল, মিনমিন করে বলল, স্যার, এই ঘরে হয়তো কোনো চোরা ঘুলঘুলি আছে, মানে আমিও ঠিক জানি না, একটু খুঁজে দেখতে হবে সেখানে যদি। লোকটা কিছুক্ষণ নিশীথকে দেখল, তারপর ঠান্ডা হুকুমের স্বরে বলল, নাও খুঁজে বের করো দেখি। জিনিসটা পেলে তুমিও কিছু ক্যাশ পাবে। সময় দিলাম আধ ঘন্টা। ততক্ষণ আমি না হয় তোমার ওই ইপসিতা ম্যাডামের সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করি। হ্যাঁ, তারপরে বলুন তো ম্যাডাম, ম্যাগনেট 5-এর ব্যাপারে আপনার হাজব্যান্ড ঠিক কি কি লিখে গেছিল সেই চিঠিতে? ভাঙা পাঁচিলটার পাশে দাঁড়িয়ে সুধা একটু ছটফট করছে। বাড়ির ভেতর কি হচ্ছে কে জানে, কিন্তু বেশ কিছু একটা গোলমাল হচ্ছে বুঝতে পেরেছে সে। কিন্তু উপর থেকে অর্ডার না আসা পর্যন্ত তার হাত পা বাঁধা। তন্ময় আশেপাশে কোথাও আছে, দেখতে পাচ্ছে না সুধা। স্যার কখন আসবে আর ফোর্সি বা কখন আসবে, একটু মনোসংযোগ করে কান পেতে শুনল সুধা। ঝিঝির ডাকের পাশাপাশি একটা সূক্ষ্ম পদ শব্দ। হাত ভেজা মাটি আর ছোট আগাছার উপর দিয়ে কেউ হাঁটলে শব্দ পাওয়া যায় প্রায় অল্পই, তাও ট্রেন্ড। সুধার কান একটু অন্য রকম। সে পাঁচিলের আড়ালে একটু গুড়ি মেরে বসল। অন্ধকারে কেউ আসছে ডান দিক থেকে, একটু লম্বা লম্বা পা ফেলছে। না, এ তন্ময় নয়, পুলিশের হাঁটা সে চেনে। আগের লোকটাকে বেঁধে ওদের গাড়ির টিকিতে রেখে এসেছে। এ কি তার খোঁজে এসেছে? হাতে বোধ হয় কোনো অস্ত্র, রিভলভার হতে পারে, এত দূর থেকে ঠিক বোঝা যায় না। সুধা একটু তৈরি হলো, কিছু তো একটা করার মতো কাজ পেল। লোকটা পা টিপে টিপে সুধার দিকেই আসছে। সুধার কালো পোশাক, মনে হলো দেখতে পাইনি। লোকটা হঠাৎ টুক করে ভাঙা পাঁচিলের ভেতর ঢুকে গেল। দূর যা থাকে কপালে, সাসপেনশন, চাকরি যাবে, শোকজ, না কিছু করার নেই তার। একজন ট্রেন্ড কপ হিসাবে সুধা এখানে বসে বসে মশা মারতে পারে না। সেও একটা কালো বেড়ালের মতো ভাঙা পাঁচিল পেরিয়ে ভেতরে ঢুকলো। আর ঢুকেই দেখলো একদম সামনে যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো কেউ। সেই লোকটা সরাসরি তার মুখের সামনে গান তাক করা। কট করে গান লক খোলার আওয়াজও পেল। তার মানে এরাও ট্রেন্ড, কলকাতার পাতি ছিচকে ক্রিমিনালদের মতো গোদা নয়। মজা পেল সুধা। ডান হাঁটু একটু ভাঁজ করে বা পাটা স্ট্রেচ করে নিজেকে মুহূর্তে বসিয়ে নিল সুধা। লোকটা বোধ হয় এতটা তৈরি ছিল না। নাভির ঠিক 2 ইঞ্চি নিচে উপর্যুপরি পরপর 3টে ঘুষি চালালো সুধা। বোধ হয় বেল্টের মেটাল লকটায় লাগলো, মুঠোটা জ্বালা করে উঠল। যাক, পরে দেখা যাবে। ডান পা আর 2 হাতে ভর দিয়ে বাঁ পাটাকে ফুল স্পিডে পাখার ব্লেডের মতো ঘুরিয়ে সুইং কিক মারল লোকটার পায়ের গোড়ালিতে। লোকটা চিত হয়ে পড়ে গিয়েও গানটা ছাড়েনি। ট্রিগারে আঙুলের চাপ দেওয়ার আগেই সুধা উঠে তার একদম নাকের উপর পরপর গোটা চারে ঘুষি চালিয়ে দিল। লোকটা নড়ছে না, নড়ার কথাও নয়। হাত ছেড়ে উঠে দাঁড়ালো সুধা।
লোকটার পরে থাকা গান কুড়িয়ে পকেটে ঢুকিয়ে নিল। এবার হঠাৎ শুনতে পেল পাঁচিলের বাইরে কারো পায়ের শব্দ। বিদ্যুৎ গতিতে গড়িয়ে একটু পাশে আড়ালে চলে গেল সুধা। আর তখনই বাড়ির ভেতর থেকে একটা পুরুষের আর্তনাদ শুনল সে। কোনো গুলির শব্দ তো শোনেনি, তবু আর্তনাদ শুনে কেন জানি মনে হলো যে কাউকে গুলি করলো কি। ঘুলঘুলিটা দেখা গেল তেলের ড্রামগুলোর পেছনে। বকুলের বডিটা বাইরে নিয়ে গেছে ওরা। নিশীথ একাই সরাচ্ছে ড্রামগুলো। দরদর করে ঘামছে সে। লোকটা চুপচাপ দেখছে তাকে। লৌহ মানব দুটো ঠিক ইপ্সিতার পেছনে। ইপ্সিতা বুঝতে পারছে সামনে ঘোরতর বিপদ। এরা জিনিসটা পেয়ে গেলে নিয়ে নেবে, তারপর হয়তো সাংঘাতিক কিছু ঘটবে ম্যাগনেট 5 নিয়ে। আর কিছুই করার থাকবে না। আর না পেলে তাকে আক্রমণ করবেই এরা, বেঁচে ফিরতে পারবে না সে। তার কোনো ধারণাই ছিল না এ বাড়িতে কোন দল ওত পেতে থাকবে। এসব হলো অভিজ্ঞ লোকের চিন্তা। তার মতো কেমিস্ট্রির টিচার এসব ভাববেই বা কি করে? টনির ব্যাপারে সে কায়দা করে পুলিশকে লোকেশন জানিয়েছিল, কিন্তু এখানে এসব চলবে না। এরা অনেক ঠান্ডা মাথার খুনির দল। ওই মেয়েটার ভয়ঙ্কর লাশটাই তার প্রমাণ। মেয়েটা কি সত্যি নিশীথের সঙ্গী নাকি? তার মানে ওই নিশীথ কি আগেই এখানে আসতে বলেছিল? কিন্তু কেন? তার মানে নিশীথ ছেলেটিও নিশ্চয়ই কোনো মতলব করেছিল, আর সেটাও ইপ্সিতা ধরতে পারেনি। কত বড় বোকা সে! নিশীথ থরথর করে কাঁপছে। ঘুলঘুলিটা ফাঁকা, কিচ্ছু নেই। বাবা যদি অন্য কোথাও রেখে থাকে তো সে পথটাও বন্ধ। বাবাকে এরা মেরে ফেলেছে। এবার কি করবে এরা? ইউ ইউজলেস ফেলো! কথাগুলি ইপ্সিতাকে স্তম্ভিত করে হঠাৎ নিশীথকে একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলো ঠান্ডা লোকটা। সাইলেন্সার লাগানো গানটায় একটা শীত করে শব্দ হলো। একটা তীব্র আর্তনাদ করে ছিটকে পড়ল নিশীথের দেহটা। লোকটার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফালতু সময়ে নষ্ট তার ধাতে নেই। এই মেয়েটা খুব শেয়ানা। ওই ছেলেটাকে দিয়ে নাটক করছে তার সঙ্গে। সোজা ইপ্সিতার সামনে এসে ঠাস করে একটা চড় মারল ইপ্সিতার গালে। এক মুহূর্ত ইপ্সিতার দম আটকে এলো যেন। এবার কি? অনেক ভদ্র ব্যবহার করেছি তোমার সঙ্গে, আর নয়। ম্যাগনেট 5টা আমার চাই, রাইট নাও। আমি জানি না। লোকটার ইশারায় একজন লৌহ মানব ইপ্সিতাকে পেছন থেকে হাত মুচড়ে দাঁড় করালো। অন্যজন এসে কুর্তির কলারটা ধরে ফরফর করে খানিকটা টেনে ছিঁড়ে দিল। চোয়ালটা শক্ত করে চেপে ধরল মুখের সামনে। এবার কি বলবে, নাকি এরা আরো কিছু করবে? ইপ্সিতা দাঁতে দাঁত চেপে চোখ বুঝল। এদের সঙ্গে লড়ার মতো ক্ষমতা তার নেই। সে অপেক্ষা করতে লাগলো আরও ভয়ঙ্কর কোনো পরিণতির জন্য, কিংবা কোনো এক মিরাকেল। ওই সিনেমায় যেমন হয়। একটা মৃদু শীষের শব্দে চোখ খুলল ইপ্সিতা। দরজায় ঠেস দিয়ে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে নীল জামা পরা প্রলয় সোম মৃদু মৃদু হাসছে। লৌহ মানবের বাহুপাশটা একটু শিথিল হলো। একটা শ্বাস ছেড়ে ইপ্সিতার কেন জানি মনে হলো এই মুহূর্তে প্রলয় সাধারণ পুলিশ নয়, একজন ছদ্মবেশী দেবদূত। ঠান্ডা লোকটাও একটু থমকে গেছে প্রলয়কে দেখে। দাঁতে দাঁত চেপে ফ্যাস ফেসে গলায় বলল, তুমি এখানে? সেটাই তো দেখছি ব্রাদার, বহুদিন পর দেখা। মজা হলো তুমি যে এখানে আসবে আর আমিও যে এই কেসটাই দেখবো, তা দুজনেই কিন্তু বুঝতে পারিনি। কি আশ্চর্য না? তুমি এখান থেকে চলে যাও প্রলয় সোম। আমি পুলিশের সঙ্গে কোনো ঝামেলা চাই না। জানি তুমি শুধু ম্যাগনেট 5টা চাও, তাই তো? সবই তো বোঝো। আগের কেসটায় তুমি আমায় বহুত নাকাল করেছিলে। আমি সেসব নিয়ে এখন ভাবতেও চাই না। আমি শুধু একটা ব্যবসার ডিল করতে এসেছি। অবশ্য কিছু লাশ ফেলতে হয়েছে, যেমন তোমাদেরও হয় ওই এনকাউন্টারে, নাথিং এলস। তা বটে, তবে তোমার ওই ম্যাগনেট 5-এর লেটেস্ট আপডেট বা ওটা ঠিক কোথায় আছে সেটা তো মেয়েটা জানেই না। আমি বরং কিছুটা জানি। ফালতু ওকে বিরক্ত করে নিজের সময় আর পৌরসত্ব নষ্ট না করে তুমি বরং আমার সঙ্গে কথা বলো মাইক। মাইক নামে লোকটা একটু থতমত খেয়ে গেল যেন। প্রলয়কে সে হারে হারে চেনে। লোকটা আগের কেসে সেই বাচ্চা মেয়ে তিতির সেনের ব্লাডি হানি ট্র্যাপে ফাঁসিয়ে দিয়ে তার হাতে হাত করা পড়িয়েছিল। তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? দেখো মাইক, সরকারি নিয়ম মতো তুমি এদেশের আইন ভেঙেছ, কোনো করেছো বেশ কয়েকটা। বাইরে কিন্তু ফোর্স চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা যদি কিছু জিনিস ক্লিয়ার করতে পারি তাতে আমারও ভালো, তোমারও ভালো। মেয়েটাকে ছেড়ে দাও মাইক, আমার সঙ্গে কথা বলো। পারলে আমি তোমায় এদেশ থেকে বেরিয়ে যেতে দেবো।
বুঝতেই তো পারছো বাইরে পাহারায় থাকা তোমার কয়েকজনকে আমাদের এই এক বাচ্চা লেডিকপ ঘায়েল করে ফেলেছে। তারপরও আমি তোমায় খুল্লা অফার দিচ্ছি, আর তোমার টাকার খুল্লা অফারও নিচ্ছি। ইপসিতা বুঝতে পারছে না প্রলয় ম্যাগনেট 5টা কিভাবে পেল, কোথায় পেল, আর এটা যদি একটা চাল হয় তাহলেও একটা খুনোখুনি লাগবে, তখন কি হবে, কি করবে এই প্রলয় সোম? মাইক লোকটা একটু দ্রুত ভাবল, তারপর ইশারা করতেই একজন লৌহ মানব ইপসিতাকে শক্ত করে আবার চেয়ারে বসিয়ে দিল। দেখো প্রলয়, তোমার কথা আমি বিশ্বাস করছি না। যা বলার এখানেই বলো। যতক্ষণ না তোমার কথায় ম্যাগনেট 5 পাচ্ছি ততক্ষণ তো একে ছাড়া যাবে না, এই আমাদেরই জিম্মায় থাকবে। বেশ, তাহলে ইপসিতাও জানুক আমি যতটুকু জেনেছি। আর তোমার হাতের খেলনাটা পকেটে রাখো মাইক, এই মুহূর্তে বোধহয় ওটার কোনো দরকার নেই। দেখো আমিও কোনো অস্ত্র আনিনি, সার্চ করে দেখতে পারো। সুধা আরও দুজনকে ঘায়েল করেছে। বাড়ির পিছনে গিয়ে আড়াল থেকে দেখে এসছে একটা ঘরে ইপসিতাকে ঘিরে কিছু লোক। প্রলয় খুব একটা কিছু বলেনি, তবে তন্ময় বেশ রেগে গেছে। যতই ট্রেন্ড কপ গোয়ারের মতো এতগুলো ওয়াইল্ড আর্মড ক্রিমিনালদের মধ্যে কেউ এরকম একা ঢুকে যায়? যে কোনো মুহূর্তে যে কেউ দূর থেকে শ্যুট করে দিতে পারত। তখন কোথায় যেত সুধার বীরত্ব? এটা কি সিনেমা হচ্ছে নাকি? আর মিনিট 10 পরেই ফোর্স আসবে। ততক্ষণ প্রলয় স্যার ওদিকে খেজুরে করতে গেছে। তন্ময়া সুধা বাড়িটার চত্বরেই ওয়েট করছে। কি তন্ময়বাবু, হিংসে হচ্ছে? হোয়াট? এই যে আমি একাই দিব্যি ভেতরে ঢুকে গুন্ডাদেরকে কেলিয়ে টেলিয়ে ভূত ভাগালাম। তুমি চরম গাধা। বুঝেছি। কি বুঝেছ? ব্যাপারটা তোমার মেল ইগোয় হার্ট করেছে সো রাইট? হয় হয়, এরকম হয়। এই শাট আপ। হ্যাঁ, আরে বাবা, আমি তো। দুজনেরই কথা থেমে গেছে। একটা গোঙানির মতো শব্দ আসছে মূল বাড়ির ডান দিকের কোনো ঘর থেকে। সুধাই প্রথমে উঠে দৌড় দিল। উফ, এই মেয়েটা তো বড্ড তাড়াহুড়ো করে। তন্ময় পেছন পেছন এসে দেখল সুধা নিচু হয়ে কোনো আহত মানুষকে দেখছে। আরও কাছে এসে তন্ময় দেখল, আরে এ তো ভজন। বাঁ কাঁধের কাছটা রক্তে ভেসে যাচ্ছে। সুধা বলল, গুলিটা বাঁ কাঁধের নিচ দিয়ে বগলের পাশ দিয়ে বেরিয়ে গেছে, একটুর জন্য হার্ট এরিয়া বেঁচে গেছে। তন্ময় এসো, একে বাইরে নিয়ে চলো, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। ঠিক আছে, ডাকো, তবে বলে দিই যেন হুটার না বাজায়। সুধা ফোন করতে গিয়ে থামলো, ঘুরে একটা সরল হাসি হাসলো। ও ইয়েস ইয়েস, ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ স্যার। হোয়াট দ্য হেল, তুমি কি আমার সঙ্গে শেয়ানাগিরি করছো নাকি প্রলয় সোম? আমি ওসব করি না মাইক, আমি যেটা জেনেছি সেটাই বলছি, সেটাই সত্যি। ম্যাগনেট 5 প্রোগ্রাম রাজীব নিজেই নষ্ট করে দিয়ে যায়। সে চায়নি তার এই মারণ সফটওয়্যারটি সারা দুনিয়াতে ভয়ঙ্কর পরিণতি আনুক। তাহলে তাহলে আমার হাজবেন্ডের মৃত্যু কিভাবে হলো প্রলয়বাবু? সেটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইপসিতা, কিন্তু তার আগেই মাইকের ব্যাপারটা মিটিয়ে নি। হ্যাঁ, আপনি বোধহয় ঠিকই বলেছেন প্রলয়বাবু। ওর সেই শেষ চিঠিতে রাজীব আমাকেই দায়িত্ব দিয়েছিল, হার্ড ডিস্কটা যেভাবেই হোক কাউকে না জানিয়ে আমি যেন ডিস্ট্রয় করে দিই। আমি সেই জন্যই তো আজ। এনাফ, বহুত নাটক হয়েছে তোমাদের। ম্যাগনেট 5-এর মতো ভ্যালুয়েবল সফটওয়্যার কেউ নষ্ট করে দেয়? আমাকে বাচ্চা পেয়েছো না ভেড়া, কোনটা? ওটার মার্কেট রেট জানো তোমরা? যে কোনো লোকের হাতে তোমরা খুন হয়ে যাবে জিনিসটার জন্য। আমি ভদ্রভাবে এটা কিনতে চেয়েছি, আর তোমরা কত টাকা বলো? কত টাকা চাই তোমাদের? কত? নাও টেল মি কুইক, স্পিক আপ। প্রলয় গম্ভীর হয়ে পকেটে হাত দিতেই আবার চেঁচিয়ে উঠল মাইক। এই এই এই, চালাকি নয়, একদম চালাকি নয়। আমি কিন্তু ট্রিগার টিপবো। তবে একটা সিগারেট তো ধরাতে দাও ব্রাদার, মাথাটা খুলছে না যে। টাকাটা তো ভেবে টেবে বলতে হবে নাকি? প্রলয় পকেট থেকে একটা ছোট্ট লাইটার বের করলো, তুলে দেখালো মাইককে। তারপর বুক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে ধরালো। ধোঁয়া ছেড়ে মাইকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, আর তারপরেই ইপসিতা চোখ বুঝুন বলেই চেঁচিয়ে লাইটারটায় একটা সুইচ টিপে ঘরের ঠিক মাঝখানে ছুঁড়ে ফেললো। ভক ভক করে সাদা ধোঁয়ার মুহূর্তে ভরে গেল ঘরটা। ইপসিতা কিছু বোঝার আগেই ধোঁয়ার মধ্যেই একটা হাত তাকে ধরে হ্যাঁচকা টান দিল। চাপা গলায় কেউ বলল, বেরিয়ে আসুন। ইপসিতার প্রলয় দৌড়ে বেরোনোর সময় শুনল মাইক চেঁচাচ্ছে, son of a bitch, it's smoke bomb. মাইক বোধহয় আন্দাজে একটা গুলিও চালালো। শীত করে একটা আওয়াজ পেল ইপসিতা, কিন্তু ততক্ষণে ওরা ঘরের বাইরে। দরজার বাইরে তখন ফোর্স এগিয়ে আসছে। প্রলয়ের চোখে ইশারায় ওরা সব ভেতরে গেল। তন্ময় ছুটে গেল প্রলয়ের দিকে।
স্যার স্যার ভজন বেঁচে আছে, আমরা হসপিটালে পাঠিয়েছি ওকে। ভেরি গুড নিউজ, ওকে মরতে দিও না। সুধা গিয়ে ঈপ্সিতাকে ধরল। কি চ্যাম্প, ঠিক আছেন তো? আপাতত আপনাদের এই ফোর্স নিয়ে আসা আর এই স্মোক বম্বের টাইমিংটা এত পারফেক্ট। উত্তরটা প্রলয় দিল। ওটাও একটা সিম্পল অঙ্ক কেমিস্ট্রি দিদিমণি। বেশ, আর রাজীবের মার্ডারার? তাকে বোধহয় আর ধরা যাবে না। মানে কেউ রঘু বলে একজনকে রাজীবের মৃত্যুর সুপারি দিয়েছিল। কে সে? দুর্ভাগ্যবশত রাজীব নিজে। হোয়াট ডু ইউ মিন? এস আই মিন ইট ইপসিতা। রাজীব ওই ম্যাগনেট পাইপটা বানিয়ে ফেলে পুরো ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গিয়েছিল। নিজের সৃষ্টিকে নষ্ট করেও সে শান্তি পায়নি, কারণ পুরো প্রোগ্রামটাই তো তার মাথায়। তাকে ছিঁড়ে খাচ্ছিল বিদেশি দালালগুলো, একরকম পাগল করে দিচ্ছিল। বেঁচে থেকে এসব সামলে চলা তার পক্ষে হয়তো সম্ভব ছিল না বলে মনে করেছিল সে। রাজীব কিভাবে এই ভাড়াটে রঘুর খোঁজ পেল সেটা জেনে পরে বলবো। আমার ধারণা এই নিশীথের গ্যারেজ থেকে। সেদিন রাজীবকে মাথায় মেরে উন্ডেট করেই রঘু নেমে যায়, আর রাজীব ওই অবস্থায় গাড়ি চালিয়ে সোজা গাছে ধাক্কা মারে। কিন্তু আর কিন্তু নয়, আপনার অনেক ধকল গেছে, আমাদেরও। লেট আস বি ফ্রেশ ফার্স্ট, তারপর না হয় বসছি আমরা সবাই, অন্য গল্পে যেমন বসা হয়। সুধা ঈপ্সিতাকে নিয়ে গেল তার গাড়ির দিকে। ঈপ্সিতা সামান্য ডিঙি দিয়ে হাঁটছে, তন্ময় আর প্রলয় দুজনে হাঁটতে লাগলো। আর স্যার ওই ঈপ্সিতার পলিসির টাকাটা? খোঁজ নিয়েছি, ওটার ক্লেম ভ্যালুর পুরোটাই ঈপ্সিতা ইউনিসেফকে ডোনেট করতে চায় বলে একটা মেল পাঠিয়েছে। গুড জেস্টার। ওকে। আর মধুজা? সেটাও কি আমি বের করব? এবারে তুমি আর সুধা খুঁজে বের করো। কেউ ছিল হয়তো। অন্যের পরকীয়া প্রেমে আমার কোনো রুচি নেই। কলেজ লাইফে এক বৌদির প্রেমে সাংঘাতিক আড়ং ধরাই খেয়েছিলাম, রক্ষে করো। স্যার আপনি বড় বাজে বকেন স্যার, কিন্তু এই কেসটায় তো আছে, অনেক কিন্তু আছে। ওই রঘু এখন লোকাল পুলিশ লক আপে, ওটাকে আরেকটু ইন্টারোগেট করা বাকি। ভজনের কাছ থেকেও অনেক কথা জানার আছে। ওর বেঁচে ওঠাটা সত্যি একটা ফরচুন। আর ঈপ্সিতা সেনের কাছ থেকেও তো অনেকগুলো ফিল ইন দ্য গ্যাপস। ঈপ্সিতা টনিকে প্রতাপ বলে কারোর নাম বলেছিল, সে কি মিথ্যে না সত্যি কেউ আছে? একটা চা চক্র তো লাগবেই। প্রথম থেকে সব কটা ঘটনা একটু রিরাইট করো, তারপর মাথা খাটাও, ম্যাচ কাট ম্যাচ এডিট করো, ওতে অনেক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। স্যার আপনি কিন্তু রাজীবের হত্যাকারী যে সে নিজেই, এটা বাদ দিয়ে প্রতাপ মধুজা সব কিছু হাওয়ায় ছেড়ে দিলেন। ওগুলো তোমাদের জন্য রাখলাম তন্ময়। ঈশ্বর মাথাটা তো শুধু চুল আঁচড়ানোর জন্য দেয়নি, ওটাকে খাটাও, সেলফ ইমাজিনেশন কাজে লাগাও। কথায় আছে কেঁচো খুঁড়তে কৌটো। উফ স্যার, ওটা কৌটো নয়, কেউটে। ওই হলো, দেখবে ওই কৌটোর মধ্যেই কেউটে। গাড়িতে ওঠার সময় প্রলয় দেখল ঈপ্সিতা ড্রাইভ সিটে বসেছে। মেয়েটা সত্যি খুব সাহসী আর সাংঘাতিক মনোবল। সুধা অবশ্য সঙ্গেই আছে। ঈপ্সিতাও অনেক প্রশ্ন আর ক্লান্তি নিয়ে একবার চোখ তুলে দেখল প্রলয়কে। কেন জানি দূর থেকে সেই তীক্ষ্ণ দৃষ্টি প্রলয়কে কয়েক মুহূর্তের জন্য হলেও একটু অস্বস্তিতে ফেলে দিল। যেন দুটো একই মেরুর চৌম্বকীয় বিকর্ষণ, যেন অনেকটা সাইলেন্সার লাগানো গুলির মতো নিঃশব্দে এসে বিঁধল। যেন নিঃশব্দে গড়গড় করে বলে যাওয়া অনেক অনেক কথা। চোখ সরিয়ে নিল প্রলয়। হ্যাঁ, এরমভাবে তাকালো কেন? কোনো মানে হয়? দূর, এসব কি তাকে মানায় নাকি? সামনে অন্য কত কাজ, অনেক কাজ। হেসে গাড়ি স্টার্ট দিতে বলল প্রলয়।